কান্নাকাটি করার পরে বলছি যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, রাখবেন কিনা সেটা বলেন। তারা বলছে যে কি, বলছি রাখবেন কিনা। তাদেরকে আগে ওয়াদাবদ্ধ করলাম, পরে সবাই বলছে ঠিক আছে। আমি বলছি আমি আর জীবনে কখনো আপনার কাছে কিছু চাইবো না, শুধু দাদার ডাইন পাশে হোক আর বাম পাশে হোক, দাদা তো কবর দিয়ে ফেলছেন, ডাইন পাশে হোক আর বাম পাশে হোক আমাকে একটু জায়গা দিবেন, আমি মরার পরে শুধু এখানে আমাকে কবর দিয়েন। এই কথা আমার আম্মু শুনছে। বয়স কত, কোথায় থাকেন? এগুলো 26 বছর চলতেছে। 26 বছর। আচ্ছা, এই মুহূর্তে আছি ঢাকা যাত্রাবাড়িতে। ঢাকা যাত্রাবাড়িতে আপনি কি করেন? ব্যক্তিগত কোনো প্রতিষ্ঠানে নাই আর কোনো চাকরি নাই, বাট ফুডে আছি। আচ্ছা, আপনি মানে ব্যবসা করছেন? জি। ওকে, কোথা থেকে শুরু করবেন? যে আমি খুবই সাধারণ একটা ছেলে, আমার গ্রামের বাড়িতে এত সচ্ছলতা নাই, বাপের বড় ছেলে আমি। 2006 আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আচ্ছা, আমার আব্বার ইচ্ছে হয়েছে আমাকে বিদেশ পাঠাবে। আব্বা কথাবার্তা করে সবকিছু ঠিকঠাক করে আমার এসে বলছে, কাজ শেখা শুরু করলাম। তো কাজ শিখতেছি, শেখার মধ্যে একটা ছেলে, তো তার সাথে বন্ধুত্ব হওয়ার পরে সে আমাকে বলছে যে তার ভাইরা বিদেশ থাকে, তার ভাইরা নাকি অনেক মানুষ নিছে বিদেশি। আচ্ছা। তো একদিন এরকম বলতে বলতে আমার আব্বার সাথে তার সাথে পরিচয় করে দিলাম, আমাদের বাড়িতে সে আসছে। তো আব্বা তাকে বলছে যে দেখো এমনি এমনি এখন কি করা যায়। তো ও আবার বলে দিছে যে আমার ভাইরা বিদেশ আছে, আমি তো কিছুদিনের মধ্যে চাইতেছি কাজ শিখা, তাহলে ওর পাসপোর্ট করেন, পাসপোর্ট করে ওরা দিয়ে দেন আমার লগে। আচ্ছা। পরে আব্বা তো এটা শুনে মানে যার কথাই হোক, ও চিনে না জানে না, ব্যাস ওরে আপন করে খুব দ্রুত আমার পাসপোর্ট বানানোর তাগিদ শুরু করছে। পাসপোর্ট বানাইলাম খুব তাড়াহুড়ার মধ্যে। এর মধ্যে আমার সাথে তাদের সাথে আত্মীয়তা মনে করেন যে এমন ভাবে হয়েছে যে তাদের মধ্যে আমাদের মধ্যে আত্মীয়তা হয়ে গেছে। কিন্তু এর মধ্যে সেই হঠাৎ একদিন তার খবর আসছে যে তার ভিসা চলে আসছে। এখন আমার তো মন ছড়ে গেছে, কারণ ওর লাগে সকাল হতো ওর সাথে, রাত হতো ওর সাথে। পরে চিন্তা করলাম তুই যে চলে যাবি আমার কি হইব। পরে আমার আব্বার কাছে যখন আসছে প্রস্তাব নিয়ে, তার আব্বা মা আব্বার সাথে কথা বলছে, কথা বলার পরে তারা বলছে যে এখন এই মুহূর্তে আপনি পাসপোর্ট দেন আর পাসপোর্টের সাথে কিছু টাকা দিয়ে দেন, ইনশাল্লাহ কিছুর মধ্যে বিষয় হয়ে যাবে। আর সে তো আমাদের ছেলের মতোই। তো আব্বা খুব মানে আমাদের তো টাকা পয়সা নাই, বাট আব্বা অনেক জোরালো ভাবে 10,000 টাকা ব্যবস্থা করছে খুব শীঘ্রই। আচ্ছা। তো 10,000 টাকা সব পাসপোর্ট নিয়ে তাদের বাড়িতে জমা দিয়ে আসছে। তারপরে বন্ধুর ফ্লাইট রেডি হয়ে গেছে, সেই বন্ধুটাকে বিদায় দিলাম, সে বিদায় চলে গেছে। যাওয়ার পরে ওর ভাইদের সাথে কথা বলা হয়েছে, ওরা বলছে 1.5 মাসের ভিতরে আমাকে নিয়ে যাবে, আমাদের টাকা পয়সার ব্যবস্থা করতে হবে 2.5 লক্ষ টাকা। আমাদের ঘরে 250 টাকা নাই, 2.5 লক্ষ টাকা স্বপ্ন দেখতেছে আমার আব্বা। তো যাই হোক, আমি বড় ছেলে হিসাবে জীবনে ফার্স্ট, যেহেতু কারো কাছে ঋণ করে নাই আব্বা, তো চিন্তা করছে যে আমাকে পাঠাবে, যে কোনো কিছু বিনিময় হোক। এখন 1 মাস হওয়ার পরে তারা ফোন দিছে যে এমনি এমনি তাড়াতাড়ি 50,000 টাকা এই মুহূর্তে আজকের দিনের মধ্যে দিতে হবে, ওর বিষয় হয়ে গেছে। তো আমাদের পাশের বাড়ি একজন লোক বিদেশ থেকে আসছে, 50,000 টাকা দেবে, 1 বছরে 30 মণ ধান দিতে হবে ওনাকে। সবকিছু ওকে করে আব্বার টাকা পয়সা নিয়ে আসছে, আমি জানি না। টাকাগুলো আব্বা সহ নিয়ে যায়, ওদেরকে বুঝাই দিয়ে আসলাম, 15 দিনের ভিতরে বিষয় চলে আসতেছে, সব ওকে। আরো দরকার কত, 2 লক্ষ টাকা। এখন 2 লক্ষ টাকা কোথেকে ব্যবহার করবো? তো আমার নানা আম্মুকে কিছু সম্পদ দিয়ে গেছে, ওই সম্পদ গুলা আম্মা বিক্রি করে দিছে আমার মামাতো ভাইকে 60,000 টাকার বিনিময়। এরপরে এখন আমার কানের একটা চেন ছিল আর আমার কানের ধুল ছিল, এগুলা বন্দুক দিয়ে দিছে, দিয়া আরো জোগাড় করলো 40,000 টাকা। এই 1,60,000 টাকা দেওয়ার পরে আর বিষয়ের কোনো খবর নাই, শেষ। বিষয় স্থগিত, ওদের সাথে যোগাযোগ নাই, ফোনও দেয় না। এখন তো আমরা তো পেরেশানের মধ্যে পড়ে গেছি। পরে লাস্টে ওরা বলছে যে না, হবে না, এই সমস্যা ওই সমস্যা, বিষয় বন্ধ, এই নানান কাহিনী করে স্থগিত রাখছে। সমস্যা হচ্ছে আমার বিষয়টা ঠিকই 1.5 মাস পরে হয়ে গেছে। আমার বন্ধু ছোট, যেটা ওর নাম সবুজ, ও এই ব্যবসাটা শুরু করছে দুবাই যায়, লোক নেয় আর টাকা কামাই করে। ওদের পাশে বাড়িটার ছেলের থেকে টাকা নিছিল, তো ওদের থেকে টাকা নিছে, ওরা তো পাশাবর্তী, ওরা চাপ দেয় দিন রাত 24 ঘন্টা। আমরা তো মনে করেন অনেক দূর থেকে যাইতে হয়, আত্মীয় স্বজনের মতো কিছু কইতে পারি না, লাশ শরমের ব্যাপার। তো ওরা চাপ দেয় কারণে ও কি করছে, আমার যে বিষয়টা হয়ে গেছে ওই বিষয়তে ওই পাশের বাড়ির লোকটারা নিয়ে গেছে। অনেক মানে রাগারাগি, বন্ধুর সাথে, বন্ধু তো বিদেশ চলে গেছে, বন্ধু ফোন টোন দেয় না, এত ক্লোজ বন্ধু এখন যায় বিদেশে, সেই যদিও ফোন দেয় সে বলে তার অবস্থা ভালো না বিদেশে, সেই নানান কাহিনী। কিছুদিন পরে প্রায় রাগারাগি অবস্থায় তাদের সাথে আর যোগাযোগ বন্ধ হয়, আমাদের টাকা দিয়ে দেন, আমরা বিদেশ যাবো না। পরে লাস্টে ওরা অনেক কিছু বিনিময় বলতেছে যে ঠিক আছে এই সপ্তাহের ভিতরে আপনার পুরো টাকা ফিট করতে হবে। তো আগে দিছি 1,60,000 টাকা, আর প্রায় 90,000 টাকার মতো। ওরা এখন 3 লক্ষ টাকা দাবি করতেছে। এখন আর টাকা আমরা ব্যবস্থা করতে পারতেছি না। পরে পাশাবর্তী গেলে এমনি আব্বা অনেক টাকা সুদে, যে টাকা লাভের উপর টাকা দিয়া ব্যবস্থা করছে কইরা, ব্যাস আমার সবকিছু বিষয় আসছে। পরে লাস্টে আমার সবকিছু ওকে, আমি কাগজপত্র রেডি করা, ব্যাস
আমার ফ্লাইট হয়েছে আমি 17 তারিখে ফেব্রুয়ারির, আমি ঢাকায় চলে আসছি সকাল 5টা বাজে আমার ফ্লাইট। আসলে বিদেশ যে কত নিষ্ঠুর, এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময় মুহূর্তটা অনেক কষ্টদায়ক, কারণ বিদেশে যখন যাব তখন এয়ারপোর্টে আমাকে ঢুকে ফেলছে, আমি আবার বাইরে গেছি। তো আমি আম্মুরে ছাড়তে পারতেছি না, আম্মু আমার ধরে রাখে, আমি আবার ভিতরে চলে যাই। আমার টাইনে ওই যে গেটে যে দাঁড়ানো থাকে না, সবাই সিরিয়াল চলে গেছে, আমি শুধু একজন যাত্রী বাইরে রয়ে গেছি। আবার নিয়ে গেছে, আমি আবার ওই বাথরুমের দরজা ঘুরে আবার চলে আসছি। আমার আম্মুর কাছে যাইতেছি না, আম্মু যাবো না। পরে এখন আম্মা কি করবো, আম্মা কত চলে আয়, আম্মা তো কইতেছে চলে আয়, কিন্তু আব্বা তো আমাদের চাই রয়েছে। পরে লাস্টে এখন কি করুম, বিদায় টিদায় নিয়া এয়ারপোর্টে যখন গেলাম তখন কথা ছিল যে বন্ধু এসে রিসিভ করবে, এসে দেখি কোনো বন্ধু বান্ধব কেউ নাই। পরে লাস্টে আমার বন্ধুর এক ভাইয়ের বন্ধু আসছে, আইসা বলতেছে যে তাড়াহুড়ার মধ্যে তো বলছে তোমার সবকিছু দেয়া দাও, মানে যা কিছু আছে ওদের জন্য নিয়ে গেছি, দেশে থেকে যে সামানগুলো দিছে ওগুলো আমি ওদেরকে বুঝাই দিলাম। দেওয়ার পরে বলতেছে তুমি তাড়াহুড়াই গাড়িতে উঠো, তোমার পাঠান চিলে লাগাইছে। পাঠান বলতে ওই আফগানিস্তানের পাঠান বলে এখানে বিদেশে। তো যে লোকের থেকে আমার বন্ধুর ভাই বিষয় এসে সেই লোক আমাকে রিসিভ করার পরে দিই আমি ওদেরকে সবকিছু বুঝাইলাম। ওরা আমাকে 50 দিরহাম দিছে ওই দেশের। আমি ওকে ফোন দিলাম যে সোজ ভাই আপনি কই, কয় যে আমি তোমার সাথে 1.5 ঘন্টা পরে দেখা করতেছি, তুমি যাও এখন, আমি আসতেছি। তো বনগর্ষি যে কাছে কিনারে পরে গেলাম, যাওয়ার পরে দেখি মরুভূমি অনেক দূর। তখন 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে যখন নিয়া নাম আসে তখন তো আমার মালিক আসছে, আসার পরে আমাকে রিসিভ করছে, অনেক চিলাচিলি লাগাইছে। মালিক সে বলছে আমি 1 তারিখে আসছি অসুস্থ, এখন আমি তার কাছে আসি, অথচ আমি যে 16 তারিখে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি ওই মেসেজটা মালিকের কাছে চলে গেছে। মালিক তো বলছে ও তো আমার সাথে চিটিংবাজি করছে। পরে লাস্টে মালিকের আমারে ও বলতেছে ওর সাথে আমি তো বুঝি না কিছু, চায় রয়েছে মুখের দিকে, ব্যাস আমাকে খাওয়া দাওয়া করায় বিকেলবেলা ডিউটিতে আনছে, আইনা বহাইছে মেশিনে। এখন বসানোর পরে সব মেশিন ঝুঁকি, তো সব মেশিন থেকে চাই রয়েছে, সবাই শিলা কাজ করে। এখন আমার আর কোন কাজে বহাইবো, আমি তো এমব্রয়ডারি মেশিন দেখি না। তো এখন আমি তো এমব্রয়ডারি কাজ পারি, সিলাই কাজ পারি না। যখন আমার কাজে বহাইছে তখন আমি বলতেছি ভাই এটা কি, সিলাই কাজ করো। তো আমি বলছি আমি তো পারি না ভাই। কয় কি, তুমি তো আমার খাইছো। আর ওরে ফোন দিছে সবুজে কয় কি পারো না কি লেগে, আমার ফোন দিয়ে মিয়া কাম পারো না কি কও মিয়া। আমি ভাই আমি তো সিলে কাজ পারি না। এবার চিলে লাগাইছে আমার লগে, আমি তো মালিক আয়া কয় যে আমি কাজ পারি না। ও আমার হাতে কোপ দিছে, ভিতরে টান দিছে, মালিকে টান দিয়ে উঠে এখনই ক্যান্সেল করে দিব, দেশে পাঠাই দিব। আমার দোকান থেকে বাইর করে দিছে, কি করুম, প্রায় 3 লক্ষ টাকা। পরে লাস্টে আমার আব্বারে ফোন দিছি, বা খুব কান্নাকাটি করতেছে। কিন্তু আমি যখন আব্বা কান্নাকাটি করতেছে আমি আমার কষ্ট কথাটা ভুলে গেছি, আর বলতে চাইনি, যেহেতু আব্বা মন খারাপ হয়ে গেছে। আমি ওখানে যে বাঙালি আছে ওদের কাছে খুব কান্নাকাটি করতেছি, দেখেন ভাই আমি গরিব মানুষ, আমার আব্বার গরু জায়গা বিভিন্ন কিছু বিক্রি করে সুদের টাকা নিয়ে আমি বিদেশে আসছি, এই মুহূর্তে যদি আমার দেশে পাঠায় দেয় তাহলে আমার সবকিছু শেষ। তো ওরা সবাই বলতেছে আসলে সবাই গরিব, এখন তুমি মিয়া দালাল চিনলা না, দালাল না ভাই আমার বন্ধুর ভাই, ওই মিয়া বন্ধুর ভাই বাদ দাও। এখন ওরে ফোন দিছে, ও আইবো কয়ে আর আয় না। এখন ওরা বাঙালি সবটি মিলে একতা হইয়া ওই ফাটানের সাথে কথা বলছে যে ভাই ও গরিব মানুষ, তোর এখানে একটা মনে কর ঝাড়ু দিতে একটা লোক লাগে, যে কদিন থাকবো কাজ শিখক, আমরা বাঙালি ওরা কাম টানের ব্যবস্থা করে দিব, যা তুই টাকা পয়সা দিস না, কাম শিখক। পরে ওরে বুঝানোর পরে দেওয়া কয় না, ওর ভাই একটা ছিল, তো ও বলতেছে ঠিক আছে থাক, আমি কারখানা থেকে শোরুমে মাল নিতে তো লোক একটা লাগে, ওই থাক। তা রাখে দিছি, রাখাতে পরে এখন 1 সপ্তাহ হয়ে গেছে, ওই বন্ধুর ভাই আর আহে না, কেউ চিনিও না, খুব কান্নাকাটি করতেছি, অনেক কষ্টে আছি। লাস্টে ওই বন্ধুর ভাইরে আমি যখন বলছি আমি ক্যান্সেল হয়ে যাবো, আমি আর থাকবো, আমার সব টাকা দিতে হইব দেশে গেলে, তুমি যদি আমার কাছে আও না, আমার বেডিং নাই, খাওয়ানোর টাকা নাই, রুম ভাড়া 150 দিরহাম, বাংলা 3000 টাকা, এই টাকা দেবো কই থেকে আমি। এখন লাস্টে ওরা আসছে, আসার পরে দিয়ে আমার এসে 400 দিরহাম দিয়ে গেছে, বেডিং টেডিং যা আছে সবকিছু কিনে। সেই যে 700 টাকা দিয়ে আসে গেল, আমার মালিকের সে বুঝাও দেয় না, মালিকের সামনেও যায় নাই, আর কখনো সে আসে নাই। 6-7 মাস পরে আমার আব্বা আম্মা তো মনে করতেছে যে ছেলে বিদেশ আসছে, টাকা পয়সা পাঠায় না, সবাই যাইলে 2-3 মাস পরে পাঠায়, আমার ছেলে তো কোনো টাকা পয়সা পাঠায় না। তো একদিন আব্বা মুখ খুলে কইতেছে যে দেখ এমনি ওর থেকে 20,000 টাকা নিয়েছি, বাড়ি ছাড়তেছে না। তো এখন আমার তো খুব টেনশন পড়ে গেছে। এখন মালিকের কাছে যায় বাংলা হিন্দি মিলাই করলাম যে ভাই দেখ আমি গরিব, কান্নাকাটি করলাম, ভাই হাতে পায়ে ধরলাম, ভাই আমার কিছু টাকা দে। পরে ও চিন্তা করছে যে আসলে 6 মাস হয়ে গেছে, 1000 দিরহাম দিছে, বাংলা 20,000 টাকা পরে ও 1000 দিরহাম, আর আমার যে প্রতি সপ্তাহে 100 টাকা করে দিত খরচের, ওখান থেকে আমি টাকা রাখা সবকিছু মিলাই প্রায় 1600 দিরহামের মতো হয়েছে আমার কাছে। আর কিছু ধার করছি করে আমি 32,000 টাকা ফার্স্ট পাঠাইলাম 6 মাস পরে। যাক, আমার কাছে সবচেয়ে বড় আনন্দ বিষয় হচ্ছে ওইটাই, বিদেশে যত কষ্টই করছি যখন টাকাটা পাঠাইছি অনেক ভালো লাগছে। পরে লাস্টে 6-7 মাস পরে যখন আমার কাজ পুরোপুরি কমপ্লিট, সবকিছু মিলে এখন নিজেটা নিজে করতেছি, বন্ধু বান্ধবের সাথে আর কোনো দেখা নাই, ওর সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। প্রায় 18 মাস এভাবে ছিলাম, 2-3 মাস পরে বেতন পাইতাম, মোটামুটি ভালো। পরে লাস্টে 18 মাস পরেই
মালিকে ওই আরবির সাথে যে এখানে যে ব্যবসা করতে হলে একজন ওইখানে স্থানীয় লোকের সাথে কন্টাকে ব্যবসা করতে হয়, যেমন কি ওর নামে লাইসেন্স, শুধু দোকানের মালিক আপনি, ওকে, ওর সাথে 50-50 ব্যবসা আর কি। তো ওই একটা দোকান দিয়া 2টা দোকান করছে, চালাকি করছে। যখন ও আরবির সাথে ডুপ্লিকেট করে লেছে, আরবিরা আবার যাকে বিশ্বাস করে যে বেমানি করে তারা আর পছন্দ করে না। ও বেমানি করার কারণে ওর লাইসেন্স ক্যান্সেল করে দিছে। যখন লাইসেন্স ক্যান্সেল করে দিছে, দেওয়ার পরে আমি ওই লাইসেন্সের ছিলাম, তো আমার জীবনে দুর্ঘটনা এসে গেল 18 মাস পরে। তখনই আমার দাদা মারা গেছে, আমি জানি না। এখন আমার মন খুব চটপট করতেছে দাদার সাথে কথা বলার জন্য। যখনই ফোন দিই তখনই বলে দাদা এখানে ওখানে, কেউ বলে না আমার কাছে। তো না বলার কারণে আমি একদিন অনেক জায়গায় ফোন দেওয়ার পরে দিয়ে আমার বন্ধুর ভাই আমার ফোন দিয়েছে যে দুঃখের বিষয় হলো কিছু করার নাই, সবাইকে দুনিয়া থেকে একদিন যেতে হবে, তো তোমার দাদা বৃহস্পতিবারে মারা গেছে। আমি কথা শুনে রাস্তার উপরে ঘুরে বেড়ে গেছি। পরে এক আরবি আমার এখান থেকে নিয়ে ওই দোকানে বুঝাই দিছি যে এই লোকটা কি রাস্তার মধ্যে পড়ে রয়েছে, রাতের 1টা বাজে। তখন ওই দাদা মারা যাওয়ার খবর শুনে তো আমি খুব কান্নাকাটি করছি, ডিউটিতে আসি না, কাম কাজও আসি না, মন বসে না কোনোভাবে। তো একদিন রবিবার দাদার জন্য খাওয়াইতেছে, সেদিন রাতে আমি ফোন দিলাম সবাইকে। ফোন দেওয়ার পরে আমি তো ছোটবেলা থেকে দাদার সাথে ঘুমাইতাম, এটা নিয়ে অনেক মায়েরও খেলাম। এখন দাদা তো মরে গেছে, কবরস্থানে দাদাকে মাটিও দিয়েছে। দাদা তো 2টা সাইড। আমি আমার আম্মু, আব্বু, কাকা, ফুফু সবাইকে একসাথে করলাম। করার পরে আমি তাদের কাছে ফোনে অনেক কান্নাকাটি করার পরে বলছি যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, রাখবেন কিনা সেটা বলেন। তারা বলছে যে কি, বলছি রাখবেন কিনা। তাদেরকে আগে ওয়াদাবদ্ধ করলাম, পরে সবাই বলছে ঠিক আছে। আমি বলছি আমি আর জীবনে কখনো আপনার কাছে কিছু চাইবো না, শুধু দাদার ডাইন পাশে হোক আর বাম পাশে হোক, দাদা তো কবর দিয়ে ফেলছেন, ডাইন পাশে হোক আর বাম পাশে হোক আমাকে একটু জায়গা দিবেন, আমি মরার পরে শুধু এখানে আমাকে কবর দিয়েন। এই কথা আমার আম্মু শুনছে। পরে আমার আম্মু এটা শুনে আমার আম্মু ঘুরে পড়ে গেছে। পরে আম্মুর ব্রেনটা ফেট হয়ে গেছে। এটা যখন আম্মুর ব্রেনটা ফেট হয়ে গেছে তখন আম্মু প্রায় পুরাই দিশেহারা হয়ে গেছে, আমি তো জানি না। পরে এখন আমার ওইখান দিয়ে অবস্থা পুরা খারাপ। লাস্টে আমাকে দেশে চলে আসতে হলো, কাউকে আমি বলি নাই। আমি দেশে চলে আসলাম, আসার পরে এসে দেখি আমার আম্মু নাই ঘরে, আব্বুও নাই, কেউ নাই। আম্মু নানার বাড়ি চলে গেছে, আব্বু আম্মুকে খুঁজতে গেছে। বাট আইসা দেখি আম্মুর এই অবস্থা। আম্মুকে যে নিয়ে আসলাম, আব্বু তো আমার দেখে, আমি ছিলাম চিকনা চাকনা, এখন কি মোটা হয়ে গেলাম, তবে অনেক সুন্দর হয়ে গেছি। এখন আব্বু বলতেছে যে এখন কি হবে আমার, এত টাকা, আমি মাত্র 1,20,000 টাকা ইনকাম করছি। আপনি ওখান থেকে চলে আসলেন দুবাই থেকে? একবারে চলে আসলেন? একবারে চলে আসছি। কেন চলে আসলেন? ওখান থেকে যে মালিকের ভিসা ক্যান্সেল করে দিছে। আপনি অন্য কোথাও চেষ্টা করতেন? অন্য কোথাও চেষ্টা করতে গেছি, ওরা বলছে যে ঠিক আছে তোমাকে অন্য একটা লাইসেন্স আমি দিয়ে আসতেছি, এই কথা বলে এয়ারপোর্টে নিয়ে আসছে। এয়ারপোর্টে নিয়ে আসা বলতেছে যে তুমি এখানে থাকো, আমার সবকিছু ও গোপনে রেডি করে লেছে, আমি তো করতে পারবো না। আমার সাথে 6 জন ছিল, 6 জনের ভিসা ক্যান্সেল। 6 জনের মধ্যে 1 জন পালায় গেছে, আর 5 জন দিতে পারিনি আমরা। পরে লাস্ট এখান থেকে আমাদেরকে 100 দারাম দিছে ঢাকা থেকে দেশে যাওয়ার জন্য। 100 দারাম বাংলা 3,000 টাকা। খুব কান্নাকাটি করলাম, বাইরতে পারি না। কে করেছে এটা? ওই যে আমার মালিক। ও, মালিক পাঠিয়ে দিচ্ছে আপনাকে দেশে? ওকে। মালিক কি বাংলাদেশি ছিল? না, আফগানিস্তানি। আফগানিস্তানি ছিল। প্রিয় শ্রোতা, আমরা একটা মোটামুটি সাম আপ পেয়ে গিয়েছি। আজকে যিনি এখানে আছেন হ্যালো 8920-তে, তিনি হচ্ছেন আনোয়ার। আনোয়ারের জীবনের যে বিদেশে গিয়ে যে কাজের ব্যাপার এবং শেষ পর্যন্ত সেটা যে পরিণতি, এরপরে দেশে ফিরে আসার পরের যে জীবনের অংশ, সেটা যে কতটা দাগ কাটার মতো মনে, সেটা আমরা শুনবো, তবে 3 মিনিট বিরতির পরে। ওকে, যেখানে আমরা ছিলাম আনোয়ার, তারপর বিদেশ থেকে চলে আসার পরে এখন আব্বু তো খুব টেনশনে পড়ে গেছে, আমিও খুব টেনশনে আছি, কি করব। গ্রামের বাড়ি তো সবাই বলতেছে ছেলে তো অনেক সুন্দর হয়ে আসছে, এক কাজ কর ওরে বিয়ে শাদী করা, আবার বিদেশ পাঠাই দে। এখন যেহেতু আমার ভিসা ক্যান্সেল হয়ে আসছে, আমার পাসপোর্টে লাল কালির দাগ পড়ে গেছে, 6 মাস আমি কোথাও যেতে পারবো না। আমি চিন্তা করলাম যে আমি যেহেতু কাজ পারি, একটা ট্রেনিং সেন্টার খুলবো, কাজ শিখাবো। এই মুহূর্তে একটা টাকাও নাই, 10,000 টাকা লাগে একটা মেশিন কিনতে। পরে এখন অনেক কিছু কইরা আব্বা 10,000 টাকা আমাকে ব্যবস্থা করে দিয়েছে, আমি একটা মেশিন কিনা ট্রেনিং সেন্টার খুললাম। খোলার পরে দিয়ে যেদিকে যাই সবাই আমার দিকে চায় থাকি, ও ছিল কি হইলো কি, টাকা পয়সা কামাইতে পারে নাই, বাট বডি ফিটনেস করে অনেক সুন্দর। গ্রামের সবাই আছে, আমি স্মার্ট, 6 ফুট লম্বা। পরে এখন আব্বার সবাই বলে যে ওরে বিয়ে করাই দে। এখন আসে দেখি আমি রান্না করতে হয়, আমার আব্বা রান্না করতে, আমার আম্মা পারে না, আম্মা অসুস্থ। তখন আব্বা বলতেছে ঠিক আছে ওকে বিয়ে করাবো। কারণ আব্বা তো আমাকে প্রস্তাব দিতে পারে না কোনোভাবেই, আমিও জানি না। তো আব্বা ধরছে দাদুকে, নানাকে নিয়ে আসছে, আর দাদা ছিল এলাকার, ওদেরকে নিয়ে আমাকে বসাইছে। বসার পরে আব্বা ওদেরকে বলছে, ওরা আমাকে এসে বলছে জীবনে ফার্স্ট বিয়ে কথাটা যখন বলছে, তখন আমার কাছে লজ্জা, আমি আর কথাই বলতে পারি না। আমি মনে হয় যে আমি এখনো ছোট, কিছু বলি না। আমি বলছি না এখন বিয়ে করবো না, বিদেশ থেকে আবার যাই। তারপরে এখন বিদেশে যাবো, ওই টাকাটা তো নেই আমার কাছে। আর এখন যেই প্রস্তাব নিয়ে আসে তাকে আমি মানা করে দিই। পরে আমার বন্ধু বান্ধব ধরছে আব্বা, তো বন্ধু বান্ধব আমি আবার মানা করে দিতেছি। আমার একটা ছোট বোন আছে, তখন ক্লাস 8 পড়ে।
চিন্তা করলাম আমি এখন যদি বিয়ে করে আমার বোনটা আর কি হবে, আর আমি সবার বড়। পরে লাস্টে আমি আর কোনোভাবে রাজি না হওয়ার কারণে আব্বার আমাকে বলে না। পরে আমাদের পার্শ্ববর্তী বাড়ির যেটি সম্পর্কে হয়, তো উনাদের পুকুর, আমার আব্বা যখন আমার আব্বার বিজনেস ছিল এটাই যে আমাদের এলাকায় যত পুকুর ছিল প্রায় 7-8টা পুকুর আমার আব্বুর কাছে লিজ ছিল, উনি মাছ চাষ করতো। তো ওনাদের একটা পুকুর আমাদের রাস্তার পাশেই 7 বছর পর্যন্ত আমাদের কাছে লিজ ছিল। তো আমি আসার পরে গ্রামের ওইখানে মনে করেন বসিবাই, জাল দিয়ে মাছ ধরি, সময়টা কাটাই আর কি। তো ওনার সাথে আমার আব্বার সাথে খুব ভালো রিলেশন, ওনার থেকে টাকাও নিছে আমার আব্বা বিদেশ যাওয়ার সময়। তো ওনার সাথে আব্বা শেয়ার করছে আর কি। উনি একটু অন্য টাইপের, বলতে কি সবার সাথে ফ্রি। তো উনি আমাকে আইসা বলতেছে যে বাড়ির সামনে এসে আমাকে ডাক দিছে, দেওয়ার পরে আমি আসার পর আমাকে দূরে একটা জায়গায় নিয়ে গেছে, নিয়ে বুঝাইতেছে দেখো এমনি এমনি তোমার আব্বু আমার কাছে বলছে, এখন তুমি কি বলো, তোমার জন্য মেয়ে দেখি। তো আমি ওনাকে আমার মাকে যেভাবে বলি ওনাকে এভাবে বলছি, দেখেন আমার এই অবস্থা, আমি এখন এই পরিস্থিতির শিকার হয়ে গেছি, এখন এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তো উনি চলে গেছে, যাওয়ার পরে উনাকে আবার আব্বা বলছে, বলার পরে উনি আবার আরেকদিন উনি আমাকে বাড়ির সামনে দেখে ডাকতেছে যে এদিকে আসো। যাওয়ার পরে বলতেছে তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। তো আমাকে বলছে যে তুমি বিয়ে না করো, বাট দেখতে তো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওনার কথা শুনে আমি তো ঠিক আছে চলেন গেলাম। যাওয়ার পরে যে বাড়িতে নিছে আমাদের গ্রামে, ওই মেয়েটা নানার বাড়ি আমাদের গ্রামে, তো ওখানে নিয়ে আসছে। আসার পরে আমি বসে রয়েছি, বসার পর একটা মেয়ে আমাকে বলতেছে যে আপনি তো আগে এরকম ছিলেন, এখন কিভাবে এরকম হয়ে গেলেন? আমি কি বিদেশে ডাইলের পানি যার পেটে পড়ে এরকম হয়ে যাবো, যার পরে না হে হয় না। পরে লাস্টে বলতেছে ঠিক আছে আমাদের পাখির সাথে আপনাকে মানাবে ভালো। কারণ আমি তো কি কয় পাখির সাথে আমার মানাবে ভালো, এটা কি? আমি তো এখানে আসছি ওনার কথাতে যে পছন্দ হোক না হোক আমি চলে যাবো, বেশ দেখুন না আব্বারে বলতে পারবে যে আমার মেয়ে দেখাইছি। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ের সাজায় গোজা আমার সামনাসামনি যে চেয়ারে বসালাইছে, বসায় উনি বলতেছে হ্যাঁ বাবা কথা বলো, কিছু জিজ্ঞেস থাকে বলো। জীবনে ফার্স্ট আমি তো লজ্জায় মুখে হাত দিয়ে রাখছি ভাবি, এইটা কি করেন? আপনার কথা ছিল যে আমার দূর থেকে দেখাইবেন, দেখালই আইবেন, আমার পছন্দ হোক না হোক আমি একটা ডিসিশন জানাই দিব। এখন কোন সাজায় গোজা নিয়ে আসছে, আবার বলতেছেন কথা বলার জন্য। আমি বলছি আপনি কিন্তু আমার অপমান করছেন। পরে অপমানে কি তুমি বিয়ের সাথে করবো না, আমার ডাইল ভাত খাওয়াইবা না? আমি না আপনি উঠেন। পরে লাস্টে আমি ওই মেয়ে দেখলে যে কিছু দিতে হয়, বাট আমি তো জীবনে ফার্স্ট কোন বন্ধু বান্ধব নাই, আমি কি দিব? আমার তো এমনি মাথা খারাপ হয়ে রয়েছে। পরে ওই মেয়ের নানিকে নিয়ে আসছে যে উনি মুরব্বী মানুষ, ওনাকে সালাম করো। আমি ওনাকে সালাম দিলাম, উনি আমাকে 500 টাকা দিয়ে মানে এমনি লাঞ্ছিত হয়ে রয়েছে, আরো টাকা দিয়ে আরো অপমান করছে। আমার তো পুরো মাথা হট হয়ে গেছে। পরে আমি টাকা নিই না মুরব্বী মানুষ হাত দিয়ে ধরে রাখছে। এখন উনি বলতেছে না মুরব্বী মানুষ অভিশাপ দিবে। আমি আমার মুরব্বীদেরকে খুব সম্মান করি, তো এই জন্য আমি টাকাটা নিলাম। নেওয়ার পর আমি চলে আসছি, ওনাকে আর কোনো আনসারে দি নাই। পরে আইসা বন্ধু বান্ধবের কাছে বললাম, বন্ধু বান্ধব তো ফুর্তিতে আছে, তুই তাহলে এক কাজ কর, তো বোর্ডে পিঠে যা আছে যে কদিন থাকবো বিদেশে, বোর্ডে পিঠে তো বেশি দিন থাকে না, এক কাজ কর তোর দিয়ে ব্যবসা শুরু করি আমরা, শুধু জায়গা জায়গা মায়া দেখুম, টাকা কামাবি আর আমরা একটা ভাগ নেব। পরে ওরা বলতেছে যে তুই 2টা পেয়ারা গাছ কিনে নিয়ে যা, স্মৃতি হিসাবে গাছ লাগায় রাখবি, ফল হলে আমগরও খাওয়াবি, তুইও খাইস। তো আমি 2টা পেয়ারা গাছ নিয়ে আসছি ওই টাকা দিয়া। পরে ওনাকে আর আমি কোনো আনসার দিই নাই, ওনাকে আমি আর পাই না, উনিও আমাকে আর পাই না। না পরে বাপ্পির দিয়া খোঁজ দিছে যে আমার ওনাকে বাসায় যাইতে হবে। তো আমি একদিন গেছি, যাওয়ার পরে বলতেছে তুমি তো কোনো আনসার দিলে না। আমি বলছি আপনি আমার মোড দেখে বোঝেন না আনসার কি হতে পারে, আমাকে আর জীবনে এটা নিয়ে কোনো কথা বলবেন না, আপনার সাথে আমি এমনি আছি, ভালো আছি। কয় ঠিক আছে। তো উনি খাওয়া দাওয়া খাওয়ায় চলে আসছে। আমি ঘুরতাম আবার ওর বাপ্পির সাথে, আর বাপ্পির চাচাতো ভাই বাবু ওর সাথে ঘুরতাম। কিছুদিন পরে আমি মাছ ধরতে গেছি ওনাদের বাড়ির পুকুরে গেছি আর কি। এই যে নিশি বাপ্পির বোন, সে আমাকে বলতেছে ভাই আপনার সাথে কথা আছে। তো আমি বলতেছি কি কথা আছে? সে বলতেছে যে আপনি এখানে আসেন। তো আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে বলতেছে আপনার আব্বা কি পাগল? আমি কি লেগা? আপনার আব্বার মাথার সমস্যা আছে। আমি হয়তো বা থাকতে পারে, কিন্তু সেটা তো আমি জানি না, কি হয়েছে সেটা কও। কয় যে আপনার আব্বা বিয়ের প্রস্তাব নিয়ে আমার আম্মুর কাছে আসছে। কার বিয়ের? বলছে আমার বিয়ের। কার জন্য? কয় আপনার জন্য। এমন একটা প্রশ্ন করছে যে ওর সামনে আমি, ও ছোট বোন, আর বাপ্পি আমার বয়সে 4 বছরের ছোট, তার সাথে আমি চলাফেরা করি, সেই কথা বলছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি। এখন আমি বলছি ঠিক আছে আমি বাড়িতে যাই, জানে দেখি। আসলে বিয়ের প্রস্তাব আমি রাত দিন 24 ঘন্টা খালি প্রস্তাবে আসে। আমি অধৈর্য হয়ে গেছি হইয়া। আর ওই মহিলাটা আমাকে খুব আদর করে, নিজের ছেলের মতো আমাকে খাওয়ায়, খুব মিষ্টি মিষ্টি কথা বলে, গেলে খুব আদর করে। এই জন্য আমারও ওনাকে খুব ভালো লাগিয়ে গেছে। তো আমি আসে আম্মুকে বললাম যে আম্মু ওই নিশি কেমন? সে বলতেছে যে নিশি তো ভালো মেয়ে, আমি তো এখানে যাই, জেলে আমার পান টান দেয় বহায়, চাচিরে যে গেলাম কেমন, দাদুরে যে গেলাম কেমন। আসলে সত্য কথাটা আমি বলি নাই কাউরে, যে আব্বু যে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে এটা লজ্জার কারণে বলতে পারি নাই।
না বলার কারণে ঠিক আছে আমি নিশিকে বলছি ঠিক আছে আমি তোমাকে সন্ধ্যা আনসার দেবো। সন্ধ্যা গেলাম, যাওয়ার পরে নিশিকে বললাম যে এখন তোমার আম্মুর কাছে প্রস্তাব নিয়ে আসছে, ভালো আমি শুনছি ভালো, এখন আমি আমার বাড়ির সবার সাথে যোগাযোগ করছি, ওরা বলছে ভালো, এখন তোমার ডিসিশনটা কি? যে আমার ডিসিশন কি আবার? তো সে বলতেছে আপনার ডিসিশনটা কি বলেন। তো আমি তাকে বললাম যে তুমি বলো তোমার ডিসিশনটা কি। সে বলতেছে সংসার তো আমি একলা করবো না। তাকে একটা প্রশ্ন করলাম, দেখো নিশি, তোমার মা বাবার জীবনে যে দুঃখটা আসছে, নিশির আম্মু আব্বু আবার লাভ ম্যারেজ করে বিয়ে করছে। তো লাভ ম্যারেজ করে বিয়ে করার অপরাধে তাদের বাড়িতে অনেক বছর জায়গা হয়নি। নিশি বাপ্পি ওরা বাড়িতে হয় নাই, অন্য জায়গায় হয়েছে, নানার বাড়িতে। তাকে বলছি তোমাদের আব্বু আম্মু যে বিয়েটা হচ্ছে সেটা হচ্ছে লাভ ম্যারেজ করা, ওটা অনেকেই মানে নাই। যদি এরকম কিছু তোমার আমার জীবনে আসে তখন তুমি পারবা সেইটাকে কন্ট্রোল করা চলতে? তখন সে বলছে শুধু এইটাই যে আমি তো আমার মায়েরই সন্তান। তো নিশির আম্মু যেটা শুনতেছে এটা আমি জানি না, নিশির আম্মু কিন্তু রুম থেকে শুনতেছে এটা। ঠিক আছে, তাহলে আমি রাজি, নিশি রাজি। এখন নিশির আম্মু আমাকে বলতেছে যে তোমার সাথে আমার কথা আছে। সন্ধ্যা গেছি, যাওয়ার পরে সে বলতেছে তুমি নিশিকে পছন্দ করো, নিশি তোমাকে পছন্দ করো, আমি জানি। আমি তো কই কথা হলো বিকালবেলা, আধা ঘন্টা 1 ঘন্টা আগে, এখন উনি জানলো কিভাবে? আর জানছে এখন তো লজ্জার ব্যাপার, আম্মু জানা গেছে ওর, এখন এটা কার কাছে কমু? আর পরে লাস্টে উনি বলতেছে যে তোমাকে যদি নিশিকে পাইতে হয় বা বিয়ে করতে হয় তোমাকে 2 বছর অপেক্ষা করতে হবে। এই জন্য অপেক্ষা করতে হবে, সে এখনো সংসার সম্বন্ধে কিছু বোঝে না, বাট সেই সামনে পরীক্ষা দেবে। সবকিছু মিলে আমি আমার মেয়েটাকে গড়ে তুলতে আমার 2 বছর সময় লাগবে, তুমি পারবা? আর একটা কথা হচ্ছে নিশি খুবই অসুস্থ, তার হার্টের সমস্যা আছে, আমরা ওরা নিয়ে খুব টেনশন আছে, মাঝে মধ্যে বুক ব্যথা উঠে। আর আমি চিন্তা করলাম যেহেতু বিয়ের জন্য আব্বা এত জোর করতেছে আর যেহেতু প্রস্তাব নিয়ে ওনার কাছে আসছে, তাহলে আমাকে 2 বছর অপেক্ষা করতে হবে। 2 বছর অপেক্ষা করলে আমার হয়তো বা লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে। শুরু হলো আমাদের লাইফ পার্টনার, নিশি আমার জীবনে লাইফ পার্টনার হয়ে গেল। কেমন লাইফ পার্টনার হলো? বিয়ে সাথে তাকে হইতে হবে? বিয়ে হয় নাই, সে মানে চলাফেরার মধ্যে সে আমার সাথে চলে। আচ্ছা, মানে এক ধরনের সম্পর্ক তৈরি হলো, সম্পর্ক হয়ে গেল। সে প্রাইভেট পড়তে যায়, আমি তার সাথে একসাথে যাই রিক্সা করে। আমার চৌরাস্তায় হচ্ছে আপনার দোকান, সেই বাজারে যায়। আপনার প্যারেন্টস এটা জানতো? কেউ জানে না, এটা শুধু নিশির আম্মু জানে। আর যখন নিশি বেড়েছে তখন নিশি আম্মু ফোন দিত আমাকে যে নিশি বেড়েছে তুমি আসবা। তো আমি তো বাসাবাসি বাড়ি, ওদের বাড়ির সামনে দিয়ে আমার চলাফেরা করতে হয়। তো আমি বলতাম ঠিক আছে আমি আসতেছি, তো একসাথে যেতাম। শুরু থেকে তো কেউ মাইন্ড করে না, জানতে জানতে মাইন্ড শুরু হয়েছে। তো আমি যখন ওর সাথে যাওয়া আসা করতাম, তো ও প্রাইভেট পড়া 2 বিষয় প্রাইভেট 1 বিষয় পড়া চলে আসতো। আর আসলে আমি তার সাথে অনেক দুষ্টমি করতাম, বাট মজা করতাম, আর কাম শিখাইতাম না। মেয়েরা থাকতো ওদেরকে ছুটি দিয়ে দিতাম, তোমরা ছেড়ে যাও। আর দোকানটা ছিল একটা বাড়ির রুমে, বাট রাস্তার পাশে না, ভিতরে। তো তার সাথে আমি অনেক কথাবার্তা বলতাম। তো আস্তে আস্তে আমি তো অনেক হ্যাপি, জীবনে ফার্স্ট একটা মেয়ে আমার পাশে আসতেছে, কথা বলতেছি, কি রকম মানে ভালো লাগতেছে। এইভাবে যেতে যেতে সম্পর্কটা, আমি তাদের বাড়িতে আসা যাওয়া করি, তার সাথে আবার দোকানও বন্ধ করে দিই পুরোপুরি। এখন আর দোকান করি না মনোযোগ সহকারে, আগে যেরকম করতাম এখন আর করি না। এভাবে প্রায় 4-5 মাস হলো। এখন সন্দেহর বাজন হয়ে গেলাম আমি। তাদের বাড়িতে 2টা ফ্যামিলি, তাদের চাচা থাকে আর তারা থাকে। তাদের চাচির বাসা যাই না, শুধু তাদের বাসা যাই। এটা নিয়ে একটা সন্দেহভাজন হয়ে গেলাম। এখন কানাকানে শুরু হয়েছে, আব্বুর কাছে বিছে যেতেছে, আমি ওদের বাড়িতে আসা যাওয়া করি। আব্বা এসে আমার একদিন হঠাৎ কইরা কিছু না বইলা বলতেছে, এই তুই ওকে বাড়ি যাস কি লেগা? খুব গালিগালাজ করছে আমারে। আমার মাথা হট হয়ে গেছে, যে আমি তখন বলছি যে আপনার কারণে তো যাই বাড়িতে, আমার টার্গেট হচ্ছে যে আপনি প্রস্তাব নিয়ে গেছেন বিদায় তো আমি এখানে যাই। তো আব্বা আমার গালিগালাজ করছে, গালিগালাজ করার পর আমি আর ওদের বাড়িতে 2 দিন যাই নাই। না যাওয়ার কারণে ওর আম্মু ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমাকে বলছে তুমি আসো না কি লেগা? বলছি যে ঠিক আছে আমি রাত্রে আসবো। তো রাত্রে গেছি, যাওয়ার পরে আমি আবার দেখা করে চলে আসছি। এখন আগের মতো আর যাই না, বাট নিশ্চিত সাথে যোগাযোগ হয় এমনি। কিছুদিন পরে একদিন দুপুর বেলা আমি আর কাছে যাই নাই, না যায় নিশিদের বা ঘরে যায় টিভি ছাড়া শুয়ে রয়েছি। নিশির বাবা কি করতো? নিশির আব্বু সিএনজি চালায়, সিএনজি চালাতো, বাসায় থাকতো না। নিশিরা কয় ভাই বোন ছিল? নিশিরা বাপ্পি বড়, নিশি মেজো। বাপ্পি আপনার বন্ধু ছিল? হ্যাঁ। তো 3 বোন 2 ভাই, 1 ভাই ছোট অনেক। ওকে, হ্যাঁ ঠিক আছে, বলুন। তারপর শুয়ে আছেন? তারপর আব্বু এখানে গেল দুপুর বেলা, হট মানে আইয়ে ঘরে আমার ইচ্ছা মতে, মানে বাবা গেছে ওখানে? হ্যাঁ, আইয়ে দেখে আমি শুয়ে রয়েছি। এখন তারপরে নিশির আম্মু হচ্ছে আপনার পাকঘরে রান্না করতেছে, আর নিশি হচ্ছে চাল দিতে গেছে পুকুরে। পুকুরে চাল ধুচ্ছে? হ্যাঁ, দিতে গেছে। এখন এই মুহূর্তে আব্বা এসে ওদের ঘরেই আমারে ধরে ইচ্ছা মতে বকাশা করছে। এখন আমি তো লজ্জা কিছু কইতে পারি না, আব্বার খুব গালাগালি কাজ করতেছে। আমি আব্বার বলতে আপনি গালাগালি করেন কি লাগা, থাপ্পড় দিয়ে দিছে। থাপ্পড় দেওয়ার পরে আমি তো মানের যেতে ব্যাপার, আব্বার থেকে আমি যত তাড়াতাড়ি এখানে যেতে পারবো ততই পাইছি। আমি ওর আগে হাঁটতেছি, আর আব্বা বলতেছে তুই এক ফকিন্নের ফলা আসে, তো এক ফকিন্নির কাছে
এখন আমি তো এখানে আর কিছু কইতে পারতেছি না, যেহেতু আমার লাভের মধ্যে আসতেছে, আঘাত করতেছে, বা আমার মনের মধ্যে আঘাত হইতেছে, বা ওদের মধ্যে আঘাত হইতেছে, সবকিছু মিলে আমি আব্বাকে এখান থেকে নিয়ে আসলাম। আব্বুর আগে আগে আব্বু আস্তে আস্তে চিল্লাইতে গালিগালাজ করতে করতেছে, যেই শুনে আব্বুর কাছে খালি এই কাহিনী কয়, কিরিট করে, ওর মেয়ের লাগে। এখন তো পুরো এলাকা জেনে গেছে। বাসায় যখন আসছি, আসা দুপুর বেলা, বাড়ির সবাই একসাথ আব্বা চিল্লি শুনে সবাই এখন পুরা বাড়ি হয়ে গেছে। এখন আমি আর কি করবো, আমিও আব্বারে খুব চেচ্ছি আব্বার সাথে, আব্বা মারে মারছে, আমি আব্বারে গালি দিয়ে ফেলছি, তোর কারণে তো ওই বাড়িতে গেছি, এমনি কয়েছি। এরপরে তো এখন আর ওই বাড়িতে যাওয়া আমার পুরা দিনের জন্য বন্ধ হয়ে গেছে। এখন আমি কি করবো, মন তো কোনোভাবে মানতেছে না। এখন রাত্রেবেলা সন্ধ্যাবেলা গেলাম, যাওয়ার পর এখন ওদের ঘরে, এখন ওর দাদি তো সব শুনে গেছে, দাদির কাছে বিচার গেছে। ওর দাদি আবার অন্য টাইপের মানুষ, অন্য টাইপের বলতে কি ওর দাদিকে সবাই ভয় পায়। ওর দাদি যদি বলে যে নিশিরা এবারে থাকতে পারবে না, ওরা থাকতে পারবে না, এরকম মানুষ। ওর দাদির ভয়ের কারণে দিনে যাই না, রাতে যাই। যখন রাতে যাই, এখন এটাও জানাজানি হয়ে গেছে, তখন রাতে যাওয়া বন্ধ করে দিলাম। দিয়া এখন যেহেতু না জানে, সেই হিসাবে আমি রাতের অন্ধকারে তাদের ঘরে পিছন দেয়া যাই। ভীষণ মশা, ভীষণ মশার মধ্যে আমি যা দাঁড়িয়ে থাকতাম, আর ওর সাথে বেড়ার ফাঁক দিয়ে কথা বলতাম। 2-3 মাস এভাবে চলতেছে। চলার পরে শীতকাল চলে আসছে। বাড়িতে আব্বা আর আগের মতো আমাকে দেখতে পারে না, ভালোবাসে না। আমার আব্বা দেখলে আমার মনে হয় যে শত্রু দেখতেছে। আর আমিও আমার আব্বার কথা শুনি না, যে 2.5 লক্ষ টাকা মাইট দিয়ে আসছে, আব্বার ক্ষতি করছি, এটা আমি বুঝি না। আমি ওকে চাই। প্রচুর ঠান্ডার মধ্যে আমি তার সাথে দেখা করতে যেতাম। এই যে জঙ্গল টঙ্গল দিয়া রাস্তা, বাড়ির সামনে যদি ঢুকি কেউ দেখা যায়, এই জন্য অন্য বাড়ির রাস্তা পিছন দিয়া যা জঙ্গল দিয়া ঢুকতাম, ঢুকা অনেক মশার কামড় খাইতে হতো এখানে। পরে একটা স্মৃতির কথা হচ্ছে কি, আমি ওদের এখানে দাঁড়ায় রয়েছি বেড়ার ফাঁক দিয়া, ওরা বাট্টাত খায় যে পানিগুলা জমাইছে না বলে, ওগুলো আমার গাড়ি হেলা দিছে। আমি দিছি এক চিৎকার, ঠান্ডা। ওরা আব্বা বলতেছে কে চিৎকার দিল, কোন দিকে যাবো, গা ঠান্ডা হয়ে গেছে। আমি যে গাছের নিচে ভয়ে রয়েছে। ওর আব্বা লাইট টাইট নিয়ে বাইরে এলো, বাইরে দেখে কেউ নাই। ওর লাস্টে তো নিশি আমার বলতেছে যে ও চাদরটা দিল আমাকে। নিশি জানতো আপনি ওখানে আছেন? নিশির আম্মু আর নিশি তো জানে আমি প্রতিদিন এখানে আসি। পরে এটা যখন দিন দিন বাড়তেছে, আর আমার আব্বা খুবই জোরালো ভাবে, মানে ওর আম্মুরে দেখতে, ওর আম্মুর সাথে এখন আর কথা বলে না। দেখলে ওর আব্বুরে, আমার আব্বু ওর আম্মুরে খুব গালাগালি করে। ওর কারণে এই অবস্থা আমার ছেলেটা। ও আমার পিছে ওর মায়া লেলায় দিছে, এই ধরনের কথাবার্তা বলতো। এখন ওটা যদি বলে তো নিশিরাম মায়া চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ খারাপ হয়ে যায়। যখন আমার কাছে হয় তখন আমি খুব বেশি ওনাকে আবেগ দিয়ে জড়াই ধরি, যে আপনার আমার সবকিছু জানেন, এখন আমি কি করবো, আমার জীবনটা নষ্ট করেন না, আমি ওরে চাই। বলছে তো এখন আমি তো চাই তোমার কাছে বিয়ে দিতে, কিন্তু তোমার আব্বার কথা হতে আমার ভালো লাগে না। তো ঠিক আছে, তুমি আমার বাড়িতে আর আসো না বাবা, কোন দিন কোন কাল ঘটে কে দেখে, দেখলে কি হইব। তখন আমি চিন্তা করলাম যে না ঠিক আছে, তাহলে আমি রাতে সন্ধ্যার সময় আর আসবো না। ওর আম্মু জানে যে আমি আর আসি না, নিশি জানে আমি আসি। আর নিশি যেখানে ঘুমাতে, ওদের 2টা রুম করছে। একটা রুম রাখে না যে বাঁশ দিয়া আস্তর করার জন্য একটা ছিদ্র রাখে, ওই ছিদ্রটা ওরা বরাট করে নাই, আর নিশি ওইখান দিয়ে ঘুমাইতো। তখন আমি যা দাঁড়াইতাম, এই যে ভীমের মধ্যে রড রাখে না যে বাটটি করার জন্য, ওই রডের উপর দাঁড়াইতাম উঠা ওয়ালে। আমি তো অনেক লম্বা, তখন আমাকে কি করতো, নিচু হতো হয়ে ওর সাথে কথা বলতাম। ও বললে আমি কান দিয়ে শুনতাম, আমি বললেও কান দিয়ে শুনতাম, দেখতাম না, মাস এই কিছু হতো না, বাট এখানে কথা বলা হতো। আর যাওয়ার সময় রডগুলা নিচে হয়ে যেত, আমি দাঁড়াতে দাঁড়াইতে রডগুলা নিচে হয়ে যেত, আবার উঠে দিতাম। এইভাবে কথা বলতে বলতে অনেক রাত, কখনো ভোরও হয়ে যেত। প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নিতে চাই। ওকে আনোয়ার, তারপর যখন ওর সাথে কথা বলতাম তখন আবেগ ছিল ওকে কাছে পাওয়ার অনেক বেশি। তো সে আমার কাছে চলে আসতো ঘরের পিছনে, আসলে আমি ওকে মানে জয় ধরতাম অনেকক্ষণ। ও খালি চাইতো যে কেউ আসে কিনা, আর আমি ওকে ছাড়তে চাইতাম না। মনে হয় যে আমার মানে কি পাইছি আমি বুঝতে পারি না। পরে সে চলে যেত, যাওয়ার পরে যখন কিছুদিন হয়ে গেছে তখন দূরত্বটা এত বাড়ছে যে কোনোভাবেই আমি ওখানে আসতেও পারতেছি না। ওর আব্বু জেনে গেছে, বাট ওর আব্বুর সাথে যারা চলাফেরা করে তারা সবাই জেনে গেছে। এখন তারা শুধু আমাকে গার্ডে রাখতেছে। পরে লাস্টে এটা আমার এক বন্ধু পলাশ, ওর সাথে আমি শেয়ার করি সবকিছু। তো ওর দোকানে একটা ছেলে কাজ করে, তো সেই এই কাহিনীগুলো শুনছে। শোনার পরে ওর আব্বু একদিন ভাড়া নিয়ে ওই বাড়িতে গেছে, এই বন্ধুর দোকানে যে কাজ করে না ওদের বাড়িতে গেছে। যাওয়ার পরে বলতেছে আপনাদের বাড়ি কোন জায়গায়, বলতেছে কাঠালি। বলতেছে নিশিরে চিনেন? এখন নিশির আব্বুকে বলতেছে নিশির আমার কোনো মেরে চিনেন কিনা। এখন নিশির আব্বু অনেক চালাক মানুষ, ওরে দিয়া কথা বাইর করতেছে, যে বলতেছে এমনি এমনি আমার এক বন্ধু প্রেম করে ওই মেয়ের সাথে, রাতের অন্ধকারে দেখা করে, চিত্র দিয়ে কথা বলে। ওর আব্বুর কাছে সব বলে দিচ্ছে। ওর আব্বু তাই নিশির আম্মুর কাছে, নিশির আম্মুরে বলতেছে এমনি এমনি
ওই এলাকার ছেলে কিভাবে জানে এগুলো। দেখো নিশির আব্বু, আমি আসছি, আমি যখন দেখছি নিশির আব্বু প্রতি রাতেই যেভাবে আসে আমি এভাবেই লুকিয়ে থাকি, ওদের এই বাথরুমের পিছনে দাঁড়ায় থাকি। আজকে দেখি ওর আব্বু আইসা কি করছে, লাইট দিয়া ওই যে বেড়ার ফাঁক দিয়া দেখতেছে কোনো ফাটা দেখা যায় কিনা। যখন বেড়ার ফাঁক দিয়ে কেউ দেখে নাই, বাইরে লাইট দিয়া সব চাইতেছে, আমি এরা দেখে আমি চলে আসছি। রাতের প্রায় 1টা পরে যাইতাম, যাওয়ার পরে দিয়া ওর লাগে কথা কইছি, তারপরে বলতেছে আপনি আর আসেন না, ঠিক আছে, যদি ধরে আপনাকে মারবে, আর আপনাকে মারলে আমি এটা সইতে পারবো না। আমি ঠিক আছে আর আসবো না। পরের দিন আমি আবার ঠিক টাইম মতো চলে আসছি, ভাল লাগে না। আসার পরে দিয়া ও কি করতো, যখন ঘুমে যেত আমি যখন আসতাম বললে আর আসতাম না, মানে আমার অপেক্ষা থাকতো, তখন ওই চিতর দিয়ে হাত দিয়ে রাখতো। এমন অবস্থাতে যে মশা কামড়া ওর হাতগুলো একদম মানে লাল করে ফেলতো। আর আমি কি করতাম, শীতকাল তো সবকিছু কালো, জুতা কালো, জামা কালো, মাথার এটা টুপি কালো, সবকিছু কালো দেখা যান না যায়। আর শুধু পায়ের মোজা লাগাইতাম, তারপরে মোজার উপর দিয়ে কামড়াইতো মশা, একেবারে ঘামাসির মতো হয়ে যেত। পরে লাস্টে একদিন এটা নিয়ে আমার আব্বা খুব বেশি ওর আম্মুর সাথে তর্ক-বিতর্ক করছে। ওর আম্মু আমার আব্বুকে বলছে যে তোর ছেলেরে আমার মায়ের জুতা মশার জন্য রাখুম না, তুই তোর ছেলেরা সাবধান কর, আমি আমার মেয়েরে সাবধান করতেছি। এ কথা কয়ে আব্বার লাগে দিনে ঝগড়া করছে, আর নিশিরাইয়া খুব বকাচকা করছে, মারছেও। এটা তো আমি জানি না, দিনের কোনো কাহিনী আমি জানি না, আমি শুধু জানি রাতের বেলা গেছি। এখন নিশি আমার ডাকে সাড়া দেয় না। আর আমার একটা ছিল যে আমি ওকে শীষ দিতাম, টিভি রুমে থাকতো বা পড়ার টেবিলে থাকতো, চলে আসতো। শীষ পারেন আপনি এখনো? শুনি একটু, এটা কি শীষ নাকি? এই তো ওইভাবে দিতাম, দেওয়ার পরে সে আসতো। নতুন শীষ আমরা শিখলাম, পরে মানে এটা কি মানে না ওটাই ছিল। ওকে ফাইন। তো আসার পরে দিয়ে এখন ও কান্নাকাটি করতেছে আমার কাছে খুব বেশি। জীবনে ভালোবাসা অনেক গল্প দেখছি, ভালোবাসার গল্প শুনছি, এইরকম ভালোবাসা আমাকে বলতেছে কি, মানে নিশি বলতেছে, মানে আপনাদের ভালোবাসা দেখেই বলতো যে এটা কোন ভালোবাসা। ও মানে এমনি এই নার্ভাস হয়ে গেছে, ওর আম্মার বকা আবার মারি, ভালোবাসার থেকে মনে হয় যে দূরে চলে গেছে। এখন আমি আবার এই 3 ঘন্টা পর্যন্ত ওর মা আমাকে হাত জোর করতেছে যে তুমি আর ওর আশা ছেড়ে দাও। আমি ওর দরজা খুলা ওর ভিতরে যায়, ওর মারে অনেক বেশি পায়ে ধরে কান্নাকাটি করলাম, আমার ভিক্ষা দেন নিশিরে। আর নিশি বলতেছে নিশি আমাকে ভালোবাসে না। আজকে এই যখন বলছে আমি মাথা তো আমার পুরা খারাপ হয়ে গেছে। কি বলতেছে নিশির আম্মা বুঝাতে পারতেছি না। প্রতিদিন ঝগড়া হলে নিশির আম্মাকে বুঝাতাম, নিজের আম্মা আমার কথা বুঝতে, এখন নিশিও বোঝে না, নিশির আম্মা বোঝে না। তো ওদের কেচি দিয়া কিছু পাইতেছি না, কেচি দিয়া আমি মনে করেন যে আমি নিজে হাত টাত কাইটা, এই যে দেখেন হাতের কি অবস্থা, পুরা এটা ওটা সব কাইটা, এখন রক্ত বাইরে না। হ্যাঁ, রক্ত বাইরে না, মানে আমার এমন এক অবস্থা, আমি ঠিক মতো খেতে পারি না টেনশনে। যখন নিশিরামু ওইগুলো দেখছে, নিশিরামু আমার বাইরে দিচ্ছে, ঠিক আছে তুমি যাও, এখন যাও, পরে দেখা যাবে, ঠিক আছে। আমি তো প্ল্যান করছি যে আমি মরে যাই আজকে। নিশি ভালোবাসে না আমার, নিশির জন্য এত কিছু করলাম, এত কিছু করতেছি, প্রতি রাতে নিশি মোটামুটি 2 বার মার খাই সব সোজা হয়ে গেছে, 2 বারে ওর থেকে ভালোবাসা দূরে চলে গেছে। যাওয়ার পরে আমার তো যাই নাই, আমার আরো বাড়ছে। আমি বলছি আমি যদি মরি, কিন্তু আমার মরার জন্য আপনার 2জন দায়ী। এই কথা আমি বাইরে আসছে, আসার পরে দিয়ে এখন দেখছি ওরা লাইট ফারিকেল নিয়ে বাইরেছি, বাইরে আমার খুঁজতেছে, এটা দেখে আমি আর যাই নাই। আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি, আসার পরে নিশে আমার বলতেছে যে হাত দেখিয়ে পেনিট্রেন্স করে দিছে, তারপরে বলতেছে এইরকম কিছু করে নাকি। পরে ঠিক আছে তাহলে এক কাজ করি, আমরা ডিসিশন নিচ্ছি যাই, তুমি এক কাজ করো, যেখানে আমি কাজ শিখাই ওখানে কাজই আছে, আমরা বিয়ে করে ফেলি নিজেরা। একবার রাজি হয়, 4 বার পিছিয়ে যায়, কোনোভাবে রাজি হয় না। এখন আমি কোনোভাবে ওকে বুঝাতে পারি না, অনেক কিছু পরে যে নিশি রাজি এসে ঠিক আছে আপনি সব ব্যবস্থা করেন, কালকে পাইপ ছুটতে গেলে আমরা বিয়ে করুম। কালকা ও পাইপ ছুটতে যে আবার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চিন্তা করলাম যে কি করা যায়, তখন আমি কাজী সাহেবের সাথে পরামর্শ করলাম। কাজী সাহেব যে বিয়ে পরে যে একটা ফর্ম, ওন থেকে একটা ফর্ম নিয়ে নিছি। তো ওরা আম্মু আবার এখান দিয়া বিয়ের জন্য তাড়াহুড়া করতেছি। এখন এতদিন বলছে বিয়ে দেবে না, এখন আমার থেকে বাঁচতে লোকে বিয়ে দিয়ে দেবে। 2-3 জায়গা দিয়ে আসছেও, দেখার পরে দিয়ে এখন একটা ছেলে অলরেডি ওরা সবকিছু কথাবার্তা বইলেও গেছে, ওদের মেয়েও ভালো লাগছে। ছেলে বিদেশ আছে, বিদেশ থেকে আসলে সবকিছু কথাবার্তা হবে, ওদের আত্মীয়-স্বজন মেয়ে দেখে গেছে। ও এটা আবার সুমাইয়া নিশিত ছোট যেটা, ওটা আমার ঠিকানা সব দিয়ে দিছে। আমি আবার আমার এক বন্ধুরা নিয়ে ওই বাড়িতে যাই, ওই ছেলের ভাইরে ধরলাম, ভাই দেখেন এমনি এমনি এই মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। যখন এগুলা বলছি তখন ওরা আর উগায় নাই। তখন আমি নিশ্চয়ই বলছি দেখো তোমার তো বিয়ে দিয়ে দেবে, কাবিন নামার মধ্যে আমি তোমার তুমি একটা সিগনেচার দাও, আমি একটা সিগনেচার, বিয়ে তো আমরা এখন করি নাই, বাট যদি বিয়ে হতে যায় আমি এটা দেখাবো, তখন বিয়েটা পিছে যাবে। তখন সেই বলছে ঠিক আছে। তো এই কাবিন নামাটা আমি ওর থেকে সিগনেচার নিয়ে আমি আমারটা সিগনেচার দিয়ে রেখে দিছি। রেখে দেওয়ার পরে দিয়ে ওর আম্মা আর ওর আব্বা অনেক ভাবেই জোরালো ভাবে চেষ্টা করতেছি, কোনোভাবে মেয়েটাকে সরাতে পারে না। দিনে যদি সরায় ধমকায়, রাতে আমি আবার ঠিক করে লাই। তো এই মধ্যে
ও বলতেছে ঠিক আছে রাত্রেবেলা এখন যেহেতু আসে, ওর আম্মু আবার বলে দিছে রাত্রেবেলা আমি যে আসি, এখন আমার আসা বন্ধ, তো আমি ওর একটা মোবাইল কিনে দিচ্ছি, একটা সিম দেয়া। 2-3 দিন যাওয়ার পরে মোবাইলটাও ধরা খেয়ে গেছে। আমার এই মুহূর্তে কোনো কাম কাজও নাই, একটা মোবাইল তখন না আমার পক্ষে অনেক কিছু বিনিময় মোবাইলটা নিতে হতো, তো আমি আবার আর একটা মোবাইল দিলাম। তারপর ওর আম্মু আর ওর আব্বু প্ল্যান করছে ওরে ঢাকায় পাঠিয়ে দিবে। তো হঠাৎ কইরা বলছে ও সাভারে যাবে, শুধু সাভার নাম শুনছি, বাট কোন জায়গা সেটা জানি না। বাসায় গেছি 10টা বাজে ওর আম্মা ফোন দিয়েছে আমার নাম্বার থেকে, যে নাম্বারটা আমি নিষেধ দিয়েছি ওই নাম্বার থেকে ওর আম্মা ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে যে তুমি কোথায় বাবা? আমি বলতেছি আমি তো বাড়িতে। বলতেছে নিষিদ্ধ দেখা হয়েছে? আমি কই না। কয় নিষিদ্ধ ঢাকা চলে গেছে। কোন কি? আমি বাড়ির থেকে একটা লুঙ্গি পরা ছিল আর একটা গেঞ্জি ছিল। আমি আম্মারাও কিছু বলি নাই, কারণ আম্মাও আমার এত বেশি দেখতে পারে না, এখন কারোর সাথে আমার ভালো রিলেশন হয় না এখন। আমি কি করছি, ওই আর একটা গাড়িতে উঠা রওনা দিলাম ঢাকাতে। আমি চিনি শুধু ঢাকা। আপনি মানে কি জানতেন কোথায় যাচ্ছে ওরা? ও সাভার। কেন যাচ্ছে? ওই যে ফুফুর কাছে ওরা চিকিৎসা করার জন্য 2 দিন পরে চলে আসবো ওর আম্মু বলছে। তা আমি এটা আপনার সন্দেহ হয়েছে যে এটা কি করবে? এটা তো আমি জানি না, আমি মনে করছি 2 দিন পরে পিড়ে নিয়ে আসবে। আমি যখন কুমিল্লা পর্যন্ত চলে আসছি, বিশ্ব রোড পর্যন্ত, ওর আম্মু ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে তুমি কোথায়? আমি বলতেছি আমি তো ঢাকা যেতেছি। বাবা তুমি ঢাকা যেতেছো কি লেগা? অনেক সুন্দর ভাবে, যেটা মনে করেন যে আপনি এক্সপেক্ট করেননি এতটা বেশি, অনেক সুন্দর ভাবে বলতেছে যে দেখো নিশিও নাই, তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা আসতা, এখন তুমিও নাই, তুমি অন্তত আমার আশেপাশে যদি থাকো তার মানে নিশি অনুভূতিটা আমি বুঝতে পারবো। আমি এই কথাটা শুনে বিশ্ব রোড থেকে আমার টিকিট ক্যান্সেল, আমি নাই রিটার্ন গাড়িতে আবার চলে আসছি। 2 দিন হয়ে গেছে, নিশি আর আসে নাই। 2 দিনের পরের দিন যখন গেলাম তখন নিশির আম্মু বলতেছে যে নিশির আব্বু আসতেছে। নিশি তো ডাক্তার দেখাইতে পারে না, শুক্রবার ডাক্তার দেখাবে, তারপর নিশি নিয়ে আসবে। নিশির আব্বু চলে আসতেছে, গাড়ি চালাতে হবে তো। এখন আমি যাই পোলের উপর বসে রয়েছি, রাত্রে 11টা বাজে নিশির আব্বু আসছে। আসার পর আমি যখন গেলাম, মন মানসিকতা কোনোভাবেই স্থির করতে পারতেছি না। পুরা আমার 2টা সিম চালাইতাম, 2টা সিমের মধ্যে পুরা সিমে ফুল টাকা রাখতাম, ফুল ব্যাটারি চার্জ রাখতাম, যদি নিশি আমাকে মিস দেয়। নিশিতে সেখানে গেছে আর কোনো মিস কিচ্ছু নাই। তো আমি আর কোনোভাবে না পাওয়ার কারণে নিশির আব্বুর পিছে পিছে আমি গেলাম। রাতে তখন 12টা বাজে। নিশির আব্বু গেছে, যা নিশির আব্বু হাত মুখ ধুইয়া ব্রাশ করতেছে, ব্রাশ করে আমি বেড়াসা দাঁড়াইছি, আমার মুখে থুতু মারছে। আমি কইতে পারলাম না, আমার দেয় না, আমি ওরে দেই না, একদম ফুলে লাগছে। আমি তো কি কমু আর, যা এগুলো ধুইয়া আইসা আবার দাঁড়াইছি। এখন নিশির আম্মু বলতেছে মেয়ে তো অসুস্থ, তুমি নিলা কেমনে মেয়েরে? তো বলতেছে যে ওই ফোলার থেকে বাঁচানোর জন্য একটাই পথ, এটা হ্যাপি, ওর আন্টির নাম হ্যাপি, ওর কাছে রাখার দরকার আছে। নিশির আঙ্কেল আবার আর সেনাবাহিনীতে চাকরি করতো, তো উনি ঠান্ডা মাথা বুঝেলে ও নাকি ঠিক হয়ে যাবে। এটা শুনে তো আমি পুরা পাগল হয়ে গেছি। কয় কি? এখন ওর আম্মু বলতেছে যে কেমনে নিছ? তো বলতেছে ওর আব্বুই ঠিকানাটা বলছে, আমার ঠিকানাটা মুখস্থ হয়ে গেছে। এই এত দীর্ঘ 1 বছর যাবত আমি ওদের বাড়িতে রাত আসি, ওর আব্বু দেখে না, আজকে দেখে এলাইছে আমারে। ওর আব্বু কি করছে, কমিশনাররা জানাইছে রাত্রে বেলা, ধরেন যতজন মান্যগণ্য লোক আছে সবাই জানাইছে আমি রাত্রেবেলা ওদের বাড়িতে কেন গেছি। ওদের মেয়ে তো এখন নাই, বলতেছে যে আমরা স্বামী স্ত্রী এই বাসায় এখানে থাকি, ওই ছেলে এখানে রাত্রেবেলা 1টা বাজে আমার এখানে আসছে। ঘুম থেকে 7টা বাজে উঠার আগেই পুরো এলাকা হয়ে গেছে, আমি কেউ আর মুখ দেখাই নাই। আমি ওই তো জানি ঠিকানাটা মুখস্থ হয়ে গেছে, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুর বাড়িতে আসছি, তো আমি মঙ্গলবারে আসছি, বুধ বৃহস্পতি শুক্রবারে আমি গেছি। নিশিকে তো ঢাকা ডাক্তার দেখাবে শুক্রবারে, আমি সকাল ভোরে ভোরে ওই বাড়িতে এই ঠিকানা চলে গেছি। যাই দেখলাম যে ঠিকানা ঠিকঠাক মতো সবকিছু ওকে। আর বাড়িওয়ালা একটা ছেলেকে জিজ্ঞেস করলাম এই বাসাতে সবুজ হচ্ছে নিশির ফুফাতো ভাই, ওর নামে জিজ্ঞেস করলাম যে এই বাড়ি থেকে ভাড়া থাকে, বলছে হ্যাঁ থাকে। পরে লাস্টে আমি তো সব ওকে, আমি এখানে ঘুরতেছি ঘোরাফেরা করা, এখন দুপুরবেলা নামাজ পড়তে গিয়া ওরা আমাকে দেখে ফেলছে। দেখার পরে তো পুরো এলাকায় খবর হয়ে গেছে, ছেলে এখানে চলে আসছে। আমার আম্মা আমার ফোন দিছে, বাবা তোর কাছে আমি আর কিছু চাই না, শুধু তোরে চাই। আম্মা মনে করছে ওরা আমার মারবে, ঢাকা শহর তো আমি চিনি না, ঢাকা শহর থাকি না, যদি মাইরা ডারে আমার লাশ টাস কোন দিকে পালাই দেয়, আম্মা এই ভয়ে বলতেছে তোরা আমি বিয়ে করাম, কথা দিয়ে দিছি তুই চলে আয়। আমি কই ঠিক আছে আমি আর ওইখানে যাবো না। পরের সপ্তাহ আমার ফুয়তো বাইরে লইয়া আবার গেছি বেহায়ার মতো, ওরা দেখি না তো। যাওয়ার পরে দিয়ে ফুয়তো ভাইয়া কি করছে, অনেক সাহসী, ওর ডাইরেক্ট বাসায় চলে গেছে। যা বলতেছে আমি আনোয়ারের ফুয়তো ভাই, নিশি আছে। ওর ফুফুতে বলতেছে তুমি কে? বলতেছে আমি, তোমার আম্মুর নাম কি? বলছে তুমি এর ছেলে, তো তুমি এখানে কেন আসছো? আনোয়ার কোথায়? বলছে সে নিচে। পরে ওর আব্বু ফোন দিছে মামুনের, ফোন দিয়ে বলতেছে যে তুমি এখানে কেন, তোমার কিছু বলার থাকলে নোয়াখালী আসো, আমার সাথে কথা বলো। ওর আঙ্কেল আমার ফোন দিয়ে দিছে, আমি তো পুরো অস্থির ভয়ে তাড়াহুড়ার মধ্যে আমি চলে আসছি সাভার থেকে। ওর আঙ্কেল আবার বলছে তুমি সোমবার আমার কাছে আসো।
তোমার সাথে আমি কথা বলবো, নিশির সাথে সরাসরি কথা বলবো, বলায়া দেখি আমি কি করতে পারি। সোমবার আমি পুরো রেডি হয়ে গেছি, ওর সাথে নিশির সাথে দেখা হবে। 45 দিন হয়ে গেছে নিশির কোনো দেখাও না, একটা ফোনে কথা হয়নি। 45 দিন আমি এইভাবে যা যাবার মতো ঘুরছি। সোমবার আমি রেডি হয়ে আমি ওরে ফোন দিছি, বলতে ওর আন্টির নাম্বারে ফোন দিছি। পরে ওর আন্টি বলতেছে, দেখো তুমি এতদিন যা কিছু করছো আমি কিছুই বলি নাই, তুমি আমার গ্রামের ছেলে, নিশি আমার ভাইয়ের মেয়ে, আমি চাই না তোমার কোনো সমস্যা হোক। তুমি যদি ভালো চাও আমার ভাইয়ের সাথে যা কথা বলো, তোমার গার্জিয়ান আছে ওদেরকে দিয়ে আমার ভাইয়ের কাছে প্রস্তাব পাঠাও, যদি হয় আল্লাহ চায় হবে, না হলে তুমি এখানে আসো না, আসার দরকার নাই। আমি ওনার সুন্দর কথা শুনে আমি ঢাকার থেকে রওনা দিয়ে বাড়িতে চলে আসছি। আসার পর দিয়ে এখন নিশির আম্মু তো আমাকে পাইয়া দাওয়াত দিছে। এই মধ্যে আমি জানা গেছে যে নিশির আম্মুর কাছে আমার আব্বা বিয়ের প্রস্তাব নিয়ে আসে নাই, এটাও জানা গেছি। এটা জানার পর এখন নিশির আম্মুর আমি দেখতেই পারি না। মোট তাও নিশির আম্মু আমাকে দাওয়াত দিচ্ছে, আমি যাবো না। আমি বলছি যে ওর আম্মু আবার ফোন দিয়ে বলে কি, তুমি তোমার জীবনটা সাজায় না, নিশিকে আমরা অন্য জায়গায় বিয়ে দেবো, তুমি আরো ভালো মেয়ে বিয়ে করো, প্রয়োজন আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেবো। এই কথা শোনার পর নিশির আম্মুর খুব গরমাগরমি বলছে। আমি কেছি আমি এটা বিচার চাইবো, যদি হয় গ্রামে বিচার চাইবো, যদি হয় পৌরসভায় তা বিচার চাইবো, থানায় মামলা, যেখানে হোক আমি বিচার চাইবো। কারণ আপনার জন্য আমার লাইফটা শেষ। আপনার কাছে আমার আব্বা বিয়ের প্রস্তাব নিয়ে যায়নি, আপনি বলছেন আমার আব্বা বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, আর এই প্রস্তাব নিয়ে যাওয়ার কারণটাই নিয়ে আমি আপনার মেয়ের পিছনে ঘুরছি। আজকে এই অবস্থা। হ্যাঁ, পরে রাত্রেবেলা আমার এক কাকা, আমার এক বড় ভাইকে নিয়ে আমি গেছি। যাওয়ার পর দিয়ে আমি বলছি যে নিশির আব্বুর সাথে আমি শুধু কথা বলবো। নিশির আব্বু শুধু আমার ভুল বুঝে রয়েছে, নিশির আব্বু তো পুরা কাহিনীটা জানে না। নিশির আব্বুর সাথে আমার সাথে বৈঠক হচ্ছে রাতে 12টা থেকে 3টা পর্যন্ত। আমি পুরা কাহিনী ডিটেলস সব খুলে বলছি। বলার পর নিশির আব্বু বলতেছে যদি আমি এখন নিশির আম্মু যদি বাইর করে দিই এখন কি হইব, এটা আমি আপনার কাছে জানতে চাই না। বলছে আমার এখন কি হবে, বলতে তুমি তোমার লাইফটাকে সাজায় নাও, আমি প্রয়োজন তোমাকে এর চেয়ে ভালো মেয়ে বিয়ে, আমি আপনার অন্য কোনো মেয়ে বিয়ে করবো না, নিশিকে বিয়ে করবো। কথাবার্তা হওয়ার পরে ঈদ সামনে চলে আসতেছে, আমি নিশির জন্য একটা সাদা জামা নিয়ে গেছি, নিশির আম্মুকে একবার জামা দিছি। সুমাইয়ের জন্য এটা গলার হার নিয়ে গেছিলাম, বলছি যে এটা নিশি আসলে নিশিকে ছিলাই দিবেন, এর জন্য এটা আমার গিফট। তো বাপ্পি আসছে, বাপ্পি আমার এই ফার্স্ট বাপ্পি আমাকে ইউজ করে, যেখানে আমাকে আপনি ছাড়া কথা বলতো না, সেখানে এসে তুই আমার ঘরে কি লেগে এলি, বাইরো। নিশান বলতেছে বাপ্পি তুই এরকম করতেছ কি লেগা, কথা কেন না, এই তুই বাইরো। আমি তো নিশিকে চাই, ওর কথাতে কিছু মনে করি না, বাইরে চলে আসছে। আয়সা নিশির ফুফতো ভাইকে ফোন দিলাম, ফোন দেওয়ার সাথে আমি 100 মিনিটের মতো কথা বলছি। বইলা ওরে বললাম যে ভাই শুধু একবার নিশিকে আমার সাথে কথা বলায় দাও, তো আমাকে সহযোগিতা করবে বলছে। ঠিক আছে আপনি ঢাকা আসেন, আসলে আমি আপনার সাথে কথা। ততদিনও আপনার সঙ্গে নিশির কথা হয়নি? কোনো কথা হয়নি। একটু শুধু আশা দিছি, ঠিক আছে আমি আপনার ঢাকা আসলে আমার সাথে যোগাযোগ করেন। আমি পরের দিন সকালবেলায় আবার ঢাকায় আইসা দুপুরবেলা ফুসা করে ফোন দিছি, কয় আপনি কই, আমি কি ঢাকা চলে আসছি, কি কন, আমি কি আপনার আসতে বলছি, আমি না আমি তো আপনার সাথে দেখা করবো। তো ঠিক আছে আপনার সাথে দেখা করবেন কালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 12টা বাজে, আমাকে SMS দিয়ে সন্ধ্যা জানাই দিয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সকালবেলায় আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ও আসবে কয়া আসার পর দেশে 2টা বাজে কোচিং শেষ করে আমার সাথে দেখা করতে আসছে। আসার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না ওদের বাসার সামনেই সব কাহিনী খুলে বললাম। তোর কাছে আমি অশ্রু সজল হয়ে গেছি, অনেক কাঁদছি যে ভাই তোমার কাছে আমি একটু সহযোগিতা চাই, শুধু নিশি কেমন আছে আমাকে বলো, যে হ্যাঁ নিশি ভালো আছে, আর কিছু ওর সাথে একটু দেখা করে দাও না, এটা আমার পক্ষে সম্ভব না। তো আমি ওখানে বসে একটা চিঠি লেখা নিশির কাছে দিছি, চিঠিটা আমার ও নিশির কাছে পৌঁছায় দিয়েন। তো ও আর চিঠিটা পৌঁছা দেয় নাই, ও এটা বাসায় সবার সাথে শেয়ার করছে, অনেক জ্বালাইছে ওদেরকে, ওর আম্মু আব্বু সবাই তো জানে। পরে সন্ধ্যাবেলায় নিশির আন্টির বাসা বাবু হয়েছে নিশির পুহতো ভাই, আল্লাহ হচ্ছে নিশির চাচাতো বোন, ওরাও সাভারে আছে, ওরা সবাই এই জিনিসটা নিয়ে শেয়ার করছে। এখন নিশির থেকে শুনতে চাইছে, নিশি কিছু বলে নাই, চুপ থাকার কারণে ওরা বুঝতে পারছে যে নিশির দুর্বলতা আছে। সন্ধ্যাবেলা বাবু আমাকে ফোন দিছে, আমি বাবুর নাম্বারটা মোবাইলের সেভ আছে, তখন আমি বললাম যে হ্যালো, বলতেছে তুই কি অবস্থা, কয় আমি বলতেছি হ্যাঁ ভালো, কয় ধর কথা ক। নিশিজান হেলো কইছে, তো আমার অবস্থা পুরা খারাপ, কি কস এটা কেমনে সম্ভব, যে বাবু হয় তোরা ফোন দিয়ে ধরাইছে, এখন দেখি যে পুরা ফ্যামিলি, ওরা আন্টির সব ফ্যামিলি সবাই রাজি, ঢাকাতে নিশির সাথে দেখা করার জন্য আমার কোনো বাধা নাই। পরের দিন আমি 3 দিনের জন্য জামাতে গেছি, নিয়ত ছিল যে আল্লাহ যদি আমার নিশির সাথে কথা বলা দেন আমি আপনার কাছে যাব। 2 দিন অলরেডি জামাত হয়ে গেছে, 2 দিন রাতে নিশির আন্টি ফোন দিয়েছে তুমি কি আমার সাথে দেখা করতে পারবা। আমি তখন ছিলাম যাত্রাবাড়ি ড্যামরা স্টাফ করার থেকে অনেক দূরে, এখান থেকে পরদিন সকাল ভোর একদম সেরি খাওয়ার পরে আমি রওনা দিছি, হাইটা চলে আসছি স্টাফ কোয়ার্টার। ওইখান থেকে আইসা আমি মনে করেন যে আপনার নবীনগর গেছি, নবীনগর যায়া পুরা দিন ঘুরছি, 3টা বাজে ওরা স্মৃতিসৌধে আসছে। আসার পর দিন সে আন্টি বলতেছে এখন আমি যে তোমাদের সাথে এগুলা করতেছি এরা জানে কেউ না জানে,
1 ঘন্টা সময়ের মধ্যে তোমরা এখানে ঘুরবে, আমরা ওই সাইডে আছি, তোমরা ওই সাইডে থাকবা, ঘুরে ডিসিশন নিবা যে তোমরা কি করবা। ওকে, তখন আমি আর নিশিকে পাই, তো আমি শুধু নিশির চেহারার দিকে চাই রয়েছি। ওরে আমি অনেকদিন পরে পাইছি তো শুধু ওই বলে আমি শুনি, আমি কিছু বলতে পারি না। পরে ডিসিশন এখন যেটাই হয়েছে যে গ্রামের বাড়িতে গেলেই যত কিছু বেনিম হয়, আন্টি আবার বলে দিছে যে গ্রামে যাওয়া যা কিছু করো অন্তত আমার জানাই করবা। তখন আমি ডিসিশন নিচ্ছি যে নিশি গ্রামে গেলে আমি নিশিকে বিয়ে করব, মানে প্রস্তাব পাঠাবো, যদি রাজি না হয় নিশিকে আমি নিতে আসবো, নিশি আমার চলে আসবে। এই মর্মেতে 1 ঘন্টা পরে নিশির আন্টিকে আমি নিশিকে বুঝে দিলাম। বুঝে দেওয়ার পর নিশির আন্টি বলতেছে ঠিক আছে তোমরা তো ডিসিশন এটা নিছো, তাহলে সত্য কথাটা শোনো, নিশির বিয়ে অলরেডি ঠিক হয়ে আছে খালাতো ভাইয়ের সাথে। এখন যদি এরকম কিছু হয় তাহলে তুমি এক কাজ করো, নিশিকে যে কোনো মুহূর্তে নিশিকে বলে দিছি তুমি আসবা, নিশি চলে আসবে তোমার সাথে, আর চলে আসো তোমার বিয়ে করা যা কিছু করো আমার কাছে চলে আসবে, বাকিটা আমি পরে দেখুন। পরের দিন সকালবেলায় নিশির আব্বা খবর পেয়ে গেছে যে নিশির আমার দেখা হয়েছে, বাবুরে বলতেছে নিশিকে নিয়ে ঢাকা থেকে রওনা হওয়ার জন্য। তো আমি তো আবার আগের জায়গায় চলে আসছি, দেখা টাকা করে রাত্রেবেলা চলে আসছি। সকালবেলা বাবুরে ফোন দিছি, বাবু কয় যে আমরা তো এখন গাড়িতে। কই যেতেছস? কয় যে আমি যেতেছি গা নোয়াখালী। নোয়াখালী যেতেছস কি লেখা? নিশি কই? কই যে আমার সাথে আছে। আমি হবে হব্বাই হয়েছে 7টা বাজে, তুই এখন কুমিল্লা কাছাকাছি কেমনে হইলি? আমরা ভোরবেলা রওনা দিছি। তখন আমি চিন্তা করলাম যে হয়তো বা হইতেই পারে, তো নিশির কাছে দে। তো আমি বলছি নিশি তুমি কথা যেটা কালকে দিছো এটাতে আসো তো? হ্যাঁ আসি। ঠিক আছে, তাহলে আমিও আজকে জামাত থেকে আসতেছি, আসলে আমিও গ্রামে চলে আসবো, আসলে দেখা হবে। এখন আমি প্রায় 11টা বাজে আসছি। আসার পর দিয়ে আমি যাত্রা বাড়ি আসি 11টা বাজে পৌঁছলাম। পৌঁছার পরে আমি ফোন দিয়েছি আমার এক বন্ধুকে, ফোন দেওয়ার পরে তাকে বলছি যে দেখ নিশি আসতেছে, যদি পারো একটু সহযোগিতা করিস। তো সে আবার কি করছে, বাবুরে ফোন দিছে, ফোন দিয়ে গেছে তীরে তুই ঢাকা থেকে আসতেছিস, ফোন টোন দিলি না, কই আসস? যাত্রা বাড়ি এসে জামে। সে আবার আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে হিরে তুই কইলি নিশি আইতেছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ফায়ারে গেছে, এখন এই বাবু তো যাত্রা বাড়ি জামে। বাবুরে আর ফোন দি নাই। আমি খুব দ্রুত কোনাফাড়া থেকে যাত্রা বাড়ি আসছি। আসার পরে আমি আইসা এই যাত্রাবাড়ি থানার মোড়ে দাঁড়াইছি, দাঁড়ায় আমি পুরো রোড ফাঁকা, কোনো গাড়ি টাড়ি নেই। তারপর আমি দেখি গাড়ি জাম ছাড়ছে, তারপর দূর থেকে আমার প্ল্যান হচ্ছে কি আমি এক গাড়িতে উঠবো, হয়তো কাউন্টারে দেখা হয়ে যেতে পারে। আর বাবুকে ফোন দিয়েছে, বাবু তোমার সাথে এই জিনিসটা করা উচিত নয়, কারণ আমি জানি তুই যদি বলি তোরে সত্য কথা তুই আয় আমার লগে অ্যাটাক করবি, আর অ্যাটাক করলে আমার যেটা যদি জানে তুই আমার লগে আসো তাহলে আমার মেরে লেবো। এখন আমরা দাউদকান্দি ব্রিজে আছি। আমি চিন্তা করলাম যে আমার বাকেরা আধা ঘন্টা আগে ফোন দিয়েছে, হয়তো আধা ঘন্টার মধ্যে ও দাউদকান্দি ব্রিজ চলে গেছে। লাস্টে আমি আসলাম, আইসা দেখি একটা গাড়ি আসতেছে। আমি ওই গাড়ির সামনে এসে দাঁড়াইছি, বলছি আমার নিবেন ভাই? কয়েছে বনাডে সিট নাই, বনাডে 200 টাকা লাগবে। ঠিক আছে ভাই 200 টাকা। গেট খুলে উঠেছে, উঠার পরে দিয়ে যখন গাড়িটা টান দেয় না, টানের সাথে সাথে আমি ব্রেক খাই যে নিশির সামনে পড়ছি। আমি তো নিশি সিটে, বাবু নিশি সিটে। এখন তো আমার মতো খুশি আর কেউ নাই। বাবু কা ভাই তোর আল্লাহ দয় নেমে যা ভাই, ভাই তোর কাছে মাপ চাই, নাহলে আমি নামে যেতেছি, যা তুই নেমে যা। আমি নিশি লয়ে যেতেছি, ওই মানে না দেখ তাহলে আমি তোরা কোনো সহযোগিতা করব না, দেখ তো সহযোগিতা লাগবো না। আমার তো কথা আমি যেন জান দিল নামুন না। নিশি যেত গাড়িতে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে, এই চান্সটা আমি কি আর হারাই? মানি না, ও মানতে চায় না, আমিও মানতে চাই না। লাস্টে কথা ঠিক আছে বসে তুই পিছিয়ে যাবো না ভাই, পিছিয়ে বলবো না। ওই যে হাতার একটা ইয়ে আছে না হাত রাখার জন্য, আমি ওখানে বয়ে রয়েছি, বাবুরে কোনোভাবে সরাতে পারি না। বাবুরে কত লোভ দেখাইছি, দেখ এটা দেমু এটা দেমু, তুই একটু পিছিয়ে দে আমার, আমি ওর লাগে বইতে দে না। কুমিল্লা যান গেছি তখন, বাবুটা যেন কি ছিল ওর? বাবু চাচাতো ভাই, ও নিয়ে যেতেছে ঢাকা থেকে। তো কুমিল্লা যান গেছি তখন কাউন্টারে সে বলতেছে যে, আমি বলতেছি যে ওর জন্য ঝালমুড়ি আর জুস নিয়ে যা, আমার কাছে টাকা নাই। ওই ঝালমুড়ি জুস আনতে পাঠাইছি, আমি ওই সিটে বয়ে গেছি। পরে নিশির সাথে চলে গেলাম, যাওয়ার পরে নিশি তো বাড়িতে পুরা সেন্স, ওর আব্বা আম্মার আবেগে পড়ে গেছে। ও আর আমার চিনে না, আমিও কোনোভাবে যোগাযোগ করতে পারি না। ওর আব্বু জানে প্রতি রাতে আমি এখানে আসি, ওর আব্বু লাইট টাইট ধরে পুরা বাড়ি আলোকিত করে রাখছে, পাড়া দেওয়াল দেখে। আমি কেমনে যাবো এখানে? আমিও কোনো যেতে পারতেছি না। আমি রাতকে রাত বাড়ির সামনে হাঁটি আর গান গাই, কোনো কাম হয় না। পরে লাস্টে আমার আব্বা মারে ধরলাম, অনেক কানাকাটি করলাম আব্বা মার কাছে, আমি ওই মেয়েটারে চাই। কাকারে ধরলাম, কেউ রাজি হয় না। লাস্টে সবাই চিন্তা করতেছে যে আমার এই অবস্থা, রাজি হয়েছে, এখন ওদের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। প্রস্তাব নিয়ে যান গেছে, ওরা একটা শর্ত দিছে, 10 লক্ষ টাকা কামি দিতে হবে, 10 ভরি স্বর্ণ দিতে হবে, আর 200 জন লোক খাওয়াতে হবে। ওরা কিছুই করবে না। এখন যেটা মনে করেন আমাদের পক্ষে সম্ভব না, ওরা জানে, এটা একটা শর্ত দিয়ে বসছে। এখন আমি তো চাই তো যে আরো বেশি শর্ত দেখ, আমার সমর্থ থাকলে আমি তা দিয়ে নিয়ে আসবো, আমার তো কিচ্ছু নাই। পরে লাস্টে আমার আব্বা কয় ঠিক আছে সবকিছু আমার উপর ছেড়ে দিছে, আরো গালিগালাজ করছে আমারে, আর কি আছে কিচ্ছু দিব না, এমনি দিবনি বিয়া দিলে লই আমু। আব্বা যদি সেতে আমি কই আব্বারে নরম হইতে না, আব্বা তো আমার গালিগালাজ করে, মারে ইচ্ছা মতে। পরে লাস্টে এটা যখন বলছে না, আমাদেরকে একদিন সময় দিছে,
তো ওরা বলছে ঠিক আছে, তাহলে একদিন সময়ের মধ্যে যদি রাজি না হয় তাহলে পরবর্তীতে ছেলে যদি কিছু করে এটার জন্য তো আমার দায়ভার করতে হবে। আর একদিনের সময় দিলাম, ওই ছেলে যদি এর থেকে না সরে তাহলে ওই ছেলেরা আমি গ্রাম ছাড়া করুম, ওদের পক্ষ লোকজনে বলছে। বলার পরে পরের দিন 27 রমজান ছিল, আমি তো এমনি মাথা ঠিক নাই, তো আমি বলছি ঠিক আছে, আমি 1 ঘন্টার ভিতরে যদি মেয়েরে না নিতে পারি তাহলে আমিও আর ওর পিছে থাকুম না। দুপুরবেলা ঘর থেকে বাইরে না, মোট কথা ও বাথরুমে গেলে ওরে পাড়া দিয়ে রাখে। ওদিনকে কি জানি নিয়ে একটা বিষয় নিয়ে বাইরেছে, আমি দুপুরবেলা ওদের উঠান থেকে আমি কান্দে তুলে লেগেছি, কান্দে করে আমার বাড়িতে নিয়ে আসছি। আমি আনার পরে দেখেন আমার আম্মা আব্বা তো বাড়িতে নাই, আম্মা আছে, তারা কি করবো, আমার আব্বার আমার আম্মাকে কোনো কথা বলতে পারতেছে না আব্বার ভয়ে। একটা মেয়ে নিয়ে আসছি, এখন ওরা তো যদি আয়ে, তো আমি আবার ওই মেয়েকে নিয়ে বাড়ি থেকে ভাইয়ে গেছি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। চলুন আমরা শুরু করি। আনোয়ার, যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি বলছিলেন যে আপনার বাড়ি থেকেও আপনি আপনার নিশিকে উঠিয়ে নিয়ে নিশিনে উঠানোর পরে সন্ধ্যাবেলা ওরা গেছে, যা বলতেছে বিয়ে দেবে। কোন সন্ধ্যাবেলায়? মানে যেদিন নিয়ে গেছে দুপুরবেলা। কারা বলছে এটা? নিশির আম্মু, নিশির দাদু, নিশির ভাই সহ যায়। আমরা অনেক দূর চলে গেছি, ওখানে যাওয়ার পর কিছু লোক ছেলে পেলে আমাদের আটকেছে। আটকানোর পর ওইখানে রাখছে, রাখার পর ওইখানে এখান থেকে যায় ওরা বিয়ে সাথে দিবে বলে নিয়ে আসছে। নিশিকে নিয়ে আসছে? হ্যাঁ, নিশিকে আপনাদের সাথে নিয়ে আসছে? আমাকে সাথে আনে নাই, আমি নিশিকে নিয়ে আসছে। 2 দিন পরে ঈদের পরে বসে বসে ডেট দিবে, দিয়ে পরে বিয়ে পাবে। তো ঈদ ছিল 1 তারিখে, 8 তারিখে বিয়ে ডেট পড়ছে। বিয়ে দিল 8 তারিখে, আমাদের বিয়ে হলো ঝড় তুফানের মধ্যে। এর মধ্যে অনেক আবার ওরা বলতেছে যে পরীক্ষা দিতে পারবে না, পড়ালেখা করতে পারবে না, এখন হবে না। আমি তো কোনোটাই মানি না, হুকে চাই ব্যাস। কোন ক্লাসে পড়তো মেয়েটা? নিউ 10-এ। আপনার তখন বয়স কত? 23 এর মতো বয়স। আপনি প্রাপ্তবয়স্ক, কিন্তু সে প্রাপ্তবয়স্ক ছিল না। ওকে, যাক, বিয়ের দিন যে একটা ছেলেকে গিফট দেয় না, আমরা তো কিছুই চাই নাই, বাট আমি শুধু মেয়েটাকে চাইছি, তো ওরা কিছুই দেয়নি আমাকে। পার্শ্ববর্তী বাড়ি তো, এখন বাসা আসার পর এখন সবাই আমার হাতে দেখে, গলায় দেখে, এটা কি। এখন আমার আম্মু তো কান্নাকাটি লাগাইছে, আমার জীবনের প্রথম ছেলে। যাক, বাসর রাত সেদিনই ছিল, তো কথা ছিল যে আমাদের বাসর রাতে আমরাই সাজাবো। তো আমার এক বন্ধুকে দিয়ে ফুল টোন আনাইছি, নিশি আমি দুজনেই বাসর রাত সাজালাম। গিফট বলতে ওকে ভালোবাসাই দিছি, কিছু ছিল না সমর্থ। দ্যাট ইজ দ্য বেস্ট গিফট, আই থিংক সো। তারপরে লাস্টে সুন্দর একটা লাইফ, আমাদের আর কোনো সমস্যা নাই। ওদের আমাদের বাড়িতে সাজা করে, আমরা সাজা করি। 1 মাস পরে কি জানি একটা বিষয় নিয়ে আমার আব্বু মনে হয় আমার শাশুড়িকে চা খাইতে বলছে দোকানে, বাট হয়তো আমার বন্ধু বান্ধব বা আব্বার লোকজনে কিছু বলছে, দুষ্টামি করছে। এইটাকে কেন্দ্র করে আমি তখন শ্বশুর বাড়িতে নিশিকে নিয়ে, তখন নিশির আম্মু এখানে যায়, নিশিকে অনেক বকাচকা করছে, তোর কারণে এর মতো লোক এরকম কথা কইতে পারে আমারে। তা আমি তো কিছু বলতে পারি না, আমি না বলার কারণে এখন নিশিকে বলছি ঠিক আছে, আমি রাগারাগি করছি। আমার আব্বারে তুই তাই করে কথা বলা আপনার ঠিক হয় নাই, আমার আব্বাকে আমরা তুই করে করুন কি লেখা, এটা নিয়ে আমি চলে আসছি রাগ করে। আসার পরে এখন নিশির আব্বু শুনে বলতেছে নিশিকে আর দেবে না। আমি নিশিকে নিতে আসছি, নিশির আব্বু আর দেবে না, আমার আব্বু নিশিরে নিতে হবে। তো আমি বলছি ঠিক আছে, আমার আব্বু আসবে না, বিয়ের আগে তো বলছেন বিয়ে দেবেন না, এখন যে দিচ্ছেন, এখন আব্বা কি বলছে সেটা আব্বার ব্যাপার, আমার বউ আমি নিতে আসছি, আমি নিয়ে যাবো, দেবে না। তো আমিও যাই না। কিছুদিন পরে কোরবানি ঈদ আসছে, এখন আব্বা তো কোনোভাবেই আসবে না। যাই হোক, আব্বারে অনেকভাবে আব্বার বন্ধু বান্ধব ধরে আমি রাজি করালাম। আব্বু যখন যাইবো তখন বলতেছে ওদের সব আত্মীয় স্বজন আসলে 10 দিক এদিকে 10 দিক ওদিকে বৈশা, তারপরে ওরা মেয়ে দিবে, এখন দিবে না। এখন আমার আব্বা তো আরো হট। পরে লাস্টে আমি আর কি করুম, আমি যে একটা চাকরি পাইছি, তো চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। আর ওরে ফোন দিলে ফোনে মানে অন্যরকম কথাবার্তা বলে, এগুলা নিয়ে অনেক চিলাচিলি করলাম। করার পরে এখন 1 মাস পরে আমি ওর আব্বুর কাছে রিকোয়েস্ট করলাম ওকে পাঠানোর জন্য। ওর আব্বু বলতেছে যে তোমার সাথে আমার কোনো কথা নাই, তোমার আব্বার সাথে কথা হবে, তোমার আব্বাকে বলো 10 জন নিয়ে আসতে। কোনোভাবে যেহেতু আব্বাও রাজি হইতেছে না, ওরা রাজি হইতেছে না, আমি আমার বোন নিয়ে আসবো। একদিন একজনকে ঠিক করলাম যে আমি ডিউটি যেতেছি, যদি নিশি বাড়ির থেকে বাইরে, ওদের ঘর থেকে আনবো না, আমাকে একটা ফোন দিবেন। তো বলছে ঠিক আছে। ওরা ঠিকঠাক করে আমি চলে আসছি ডিউটিতে, বাজারেই ফোন দিছে, নিশি বাইরেছে, বেশ আমি ওখান থেকে একটা চেঞ্জ নিয়ে আসলাম। This track was downloaded from FusionBD.com. আসে ফলের বেড়া দাঁড়াইছে, দাঁড়ায় দেখে নিশি আমার দেখা ভয় পিছিয়ে দিতেছে। নিশি আমি বলতেছে রাস্তা দিয়ে হেঁটে যাবি, তোর সমস্যা কি, রাস্তা দিয়ে হেঁটে যাবি আয়। জনের কথা বলছে, আমার মাথা আরো গরম হয়ে গেছে। আমি কে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমি বাড়িতে আয়। নিশা আমি কয় ভালো হইব না,
তুমি এরা ছাড়া দাও। আমি কাছে আপনার চুপ থাকেন। ব্যাস ওর আম্মু থেকে ব্যাস নিয়ে আসছি, আবার ওই আগের মতো। আমি টানাটানি ভালো লাগে না, কান্দ করে নিয়ে আসছি। ওজন কম থাকার কিছু পজিটিভ সাইড আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের হ্যালোইন 920 কান্দে। ওর আব্বু রাত্রেবেলা লোকজন নিয়ে আমাদের বাড়ির সামনে আসছে, ভিতরে ঢোকে নাই। এখন যার কাছে কয় এর বউ নিয়ে আসে, ওরা বলতেছে না জোর করে নিয়ে আসে। জোর করে নাকি যেমন ওর বউ নিয়ে আসে, ও তো অন্য মানুষ নিয়ে আয় না। ঠিক আছে, ওর মেয়ে যদি বলে যে ওর মেয়ে এমনি স্বেচ্ছা আসে, তাহলে ওরা আর কিছু বলবো না। যদি বলে জোর করে নিয়ে আসে, তাহলে এটা বিচার হবে। তো নিশির কাছে 2জন লোক আসছে, আসে নিশিকে আমি বলছি আপনি দাঁড়ান, বাইরে দাঁড়ান। তখন আমরা ঘুমাই গেছি অলরেডি। নিশিকে জিজ্ঞেস করছে তোমাকে কি জোর করে নিয়ে আসছে না তুমি নিজে আসছো? তো বলছে যা হয়েছে হয়েছে, আমি এমনি আসছি। বেশ। ওই 2জন লোক কারা ছিল? ওর আব্বুর লোক। ওকে। ওর আব্বু বলছে যে আজ থেকে মেয়ে মরে গেছে। এখন আমি নিশিয়া নিয়ে ভালোই আছি, চাকরি বাকরি করতেছি। নিশির সাথে কোনো যোগাযোগে আর নাই, নিশিও যায় না আমিও যাই না। একটা জিনিস এখানে নোট করার মতো, দেখুন এখন পর্যন্ত আমরা যেটা পাচ্ছি ওর গল্পে, যে নিশি এবং আনোয়ারের যে ভালোবাসা বা সম্পর্ক, সেখানে ফ্যামিলি ইন্টারফেয়ারটাই অনেক বড় ঝামেলার তৈরি করেছে বা করতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আমরা কিছুটা হলো আজ করতে পারছি। বিয়ে যখন হয়েই গেল, তখন এই মান অভিমান কিংবা ফ্যামিলির মান অভিমানের ব্যাপারটা এই ছেলে মেয়েদের উপরে চাপিয়ে দেয়া, এটা আসলে নৈতিক না। কারণ নৈতিক না এক অর্থে। আর 2 নম্বর যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে সবচেয়ে বড় যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যদি কোনো কারণে এদের মধ্যে ঝামেলাটা তৈরি হয়। ধরুন বাবা চাচ্ছে মেয়ে যাতে কোনোভাবে জামাইয়ের সাথে যোগাযোগ না করে, কিংবা বাবা চাচ্ছে ছেলে যাতে মেয়ের সাথে সম্পর্ক ভালোভাবে না রাখে। এটা যদি সত্যি সত্যি এরকম হয়ে যায় 2জনের মধ্যে, ছেলে এবং মেয়ের মধ্যে, তার পরবর্তীতে যে জটিলতা তৈরি হবে, এটা কিন্তু ফ্যামিলি চাইলেও অসমাধান করতে পারবে না। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওরা 2জন খুবই ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু মাঝখানে ঝামেলা করছে 2 ফ্যামিলি। যাই হোক, তারপর কিছুদিন এভাবে গেল। এখন এক একদিন এক এক কথা, আব্বা ওরা বলে আব্বার বিরুদ্ধে, আব্বা বলে ওদের বিরুদ্ধে। এটা নিয়ে প্রতিদিন আমার সাথে, আমি কিচ্ছু বলতে পারি না করে। আব্বা আইসা শুধু আমার উপরে গালি গালাজ করে ইচ্ছা মতে। একদিন এটা নিয়ে অনেক গর্মকর্মী করে আমি, আব্বা বলতেছে তুই এই বলে থাকতে পারবি না আমার বাড়িতে। আমি কাছে থাকুম না। আমার কাছে মাত্র 10 টাকা ছিল, আর নিশির খুব ইচ্ছা নিশিও থাকবে না। নিশি কথা বাপ মা ছেড়ে আসছি, এখন এখানে এসে শুধু চিল্লে চিল্লে ভালো লাগে না, আমি তোমার সাথে থাকুম। তারপরে নিশিরা নিয়ে আমি বাইরে চলে আসছি। আসার পর আমার এক বন্ধুর বাড়িতে যাই উঠছি রাতের বেলা। 2 দিন ছিলাম। থাকার পরে ওইখান থেকে লাকসাম একটা এলাকা আমার বন্ধু বান্ধব থাকে, ওরা পড়ালেখা করে। ওরা সবকিছু মিলে আমাদের রুম টুম ব্যবস্থা কইরা আমাদেরকে লাকসাম নিয়ে আসছে। আইনা ওরা আমাদের হাড়ি পাতির যত যাবতীয় জিনিস আছে সবকিছু ওরা ব্যবস্থা করে দিছে, দিয়া আমাদেরকে বলছে তোরা এবার তো সবকিছু থাকতে পারবি। ঠিক আছে থাকতে পারবো, কোনো সমস্যা নাই। আর বাড়িতে কোনো যোগাযোগ করবি না, নিশিদের সাথে কোনো যোগাযোগ করবি না, তো গোল্লা কোনো যোগাযোগ করবি না, 2 ফ্যামিলি আবার বুঝক। ঠিক আছে। তো আমার প্ল্যান হচ্ছিল যে নিশির আম্মু আব্বু যদি বলে নিশিদের বাড়ি যেতে, তাহলে আমরা নিশিদের বাড়ি চলে যাব। নিশির আম্মু আম্মু বলে নাই, বাট অন্য মূলক মারফতে ফোন দেয়, কই আছি কি বেকারা এগুলা জিজ্ঞেস করে। নিশির সাথে কথা বলতেছে, আমি নিশির সাথে কথা বলতে দিই না। অন্য লোক ফোন দিলে আমি কি লেগে ওর কথা বলতে দিই। অন্য লোকরা আমি চিনি না, আমি নিশির আব্বু মরে চিনি। ওরা যদি ফোন দিয়ে বলে যে তোমরা ওই বাড়িতে চলে আসো, আমাদের বাড়ি চলে আসো, চলে যাবো। এখন ওরা ফোন দেয় না, ব্যাস আমিও রাগ করে আর ফোন টোন রিসিভ করি না। পরে অনেক দিন যেতে যেতে এখন বন্ধু বান্ধব টাকা পয়সা যা দিচ্ছে সব শেষ। এখন আমি কোন দিকে যাবো, কোনো চাকরি বাকরি পাইতেছি না। আমি চিন্তা করলাম যে কোনো কাজ হোক আমি করুম। ঘরে মাত্র 2 পট চাল আছে, যা দিয়ে আমাদের এক বেলা 2জন খেতে পারবো। যে না থাকার কারণে আমি নিশিকে বললাম যে নিশি তুমি ভাত রান্না করো। কয়টা আলু ছিল আর 2টা ডিম ছিল, ও রান্না করছে 2জনের এক বেলা। একটা ডিম সিদ্ধ করে ভাজি করে রান্না করলে আলু দিয়া এক বেলা হবে। তো রান্না বান্না করছে, করার পরে দিয়ে এখন আমি সারাদিন কাজ করতেছি, খুঁজে কোনো কাজ পাইলাম না। আইসা ওরে বলতেছি যে আমি চিন্তা করলাম যে আমি যদি 2 বেলাটা 1 বেলা খেয়ে ফেলি, তাহলে রাত্রে নিশি খেতে পারবো না, আমিও খেতে পারবো না। নিশি 2 বেলা খাইতে পারবে, একজনে যদি না খাই। আমি কি করছি, এটা গ্রামের হোটেল তো, আমি কি করছি ওই হোটেলের এই যে ভাত খায় না মানুষে, ঝোল থাকে না এই যে টেবিলের উপরে, ওখানে হাতটা দিয়া হাতটারে ঝোল মাইখা চলে আসছি। মানে বোঝাবেন যে আপনি খেয়ে আসছেন। বাসায় এসে নিশি বলছে নিশি তাড়াতাড়ি কর, তুই খায়ালো, আমার কালকে সকালে কাজ করতে যেতে হইব। নিশ্চয় বাদ 2জনের বাসা, আমাকে 2জন আমি খাই আসছি। কই খাইছেন? আমি ওই যে হোটেলে খাইছি। টাকা কই পাইছেন? আমি টাকা পাইছি বলতে কাজ করুম কালকে, তো অ্যাডভান্স 100 টাকা দিয়েছে ভাড়ার জন্য, ওইখান থেকে ভাত খাইছি, খিদে লাগছে। কি দিয়ে ভাত খাইছেন? আমাকে পাঙ্গাস মাছ দেখেছে, এই দেখ হাতে গন্ধ দেখ। তুই কি করে বলতেন? গ্রামের বাসা তো তুই করে বলতেন। দেখ তুই দেখ, আমি খাই আসছি। ওকে হাত ছড়ান, আমাকে ঠিক আছে। ও খাই নিছে ওরটা। রাতের বেলা আবার একই কাহিনী করলাম, একই কাহিনী করে আমি না খাই আছি। এখন আমার অনেক খিদা। পরের দিন আমি ওই যে গ্রামে যে মানুষজন লেবারি কাজ করে না, ওরা দেয়াল ভাঙে। এখন আমার কোনো কাজ যেতে পারতেছি না, আমি ওই লেবারদের সাথে কাজ করতে গেছিলাম। এখন যা আমি হাতুড়ি লাগতে পারি না, অনেক বড় হাতুড়ি গুলা আমার নিয়ে গেছে 200 টাকা রোজ। কতক্ষণ লাগার পরে দিয়ে আমার হাতে ফুসকে উঠে গেছে।
অনেক পরিশ্রম করে কালকেও ভাত খাই নাই, আজকেও খাই না, কোনো টাকাও নাই। 50 টাকা ওরা দিয়েছে নাস্তার জন্য, ওই টাকা দিয়ে আমি দুপুরবেলা একটা হোটেল আছে, ওখানে কোনো বড় হোটেল নাই, বাইরে থেকে রান্না বান্না করে আনি, ভাত বিক্রি করে, ডিম আলু দিয়ে রান্না করে, ব্যাস এইটাই আমার ভাতের মধ্যে দিয়েছে। আমি তো ক্ষুধার্ত 2 দিন আর কাজ করছি, আমি ভাতের ওই যে হাতে ফুসকা পুজা রয়েছে, আমি এখানে হাত দিলাম, দেওয়ার পরে একবারে এমন অবস্থা হয়েছে আমার কলিজা আঘাত লাগছে, হাত জইলা ফুরে দিতেছে গা। আমি সঙ্গে সঙ্গে হাত ধুয়ে বলছি, ওই লেবার করে আমি দেখাই না আমার হাতগুলা, দেখালে তো আমার কাজে লইব না কালকা। তো আমি হাতগুলা কি করছি, ধুয়ে বলছি যে আমি ভাই ডিম দিয়ে ভাত খেতে পারি না, যে কলা রুটি খেলাম, কলা রুটি খায়া বাড়িতে গেলাম, বাড়িতে যা নিশি দেখি ঘুমাই রয়েছে, বলছে ভাত খাইছো, খাইছি। আমাকে তাড়াতাড়ি আমার বালতি দেব গোসল করে ধুয়ে দেখি একজনের ভাত আছে, তাও রাতের বেলা খেতে পারবে। এখন আমি তো খাইয়ে আসছি, খিদা আমার মানে আর সহ্য করতে পারি না, রাত্রটা দেখা যাইব, আমার ভাত দাও। 2 দিন হয়ে গেছে, আর আজকে অনেক পরিশ্রমের কাজ করি, চোখ ভিতরে ঢুকে গেছে। নিশিকে এটা বলছি, নিশি আমি আজকে একটা স্বপ্ন দেখছি, স্বপ্নটা হচ্ছে কি, তুমি আমার এই ডিমে ছিল, এই আলুই ছিল, তুমি আমার ভাত খাওয়াইতেছো, ঠিক আছে, আমার একটু খাওয়াই দিবা, স্বপ্নটা পূরণ করো না প্লিজ। আপনার স্বপ্ন তো এইরকমই, ঘরে ভাতের চাউল নাই, স্বপ্ন দেখেন। তো 4 নেলা ভাত খাওয়াইছে, 5 নম্বর সময় বলতেছে তুমি খাওয়া না, কি লেগা স্বপ্ন কি শুধু, আমি বলছি স্বপ্ন শুধু আমি দেখছি, তুমি খাওয়াইতেছো, বাট আমি তোমার খাওয়াই নাই। পরে এই কথা কয়ে আমি তো আর কি কমু, অনেক কাঁদছি রাতে বেলা, নীরবে যাক শুধু কাঁদতেছি, কি হয়ে গেল আমার জীবনে, অনেক আদরের ছেলে ছিলাম আমি। লাস্টে 3 দিন কাজ করে আমি মাত্র 500 টাকা পাইছি। 500 টাকা পাওয়ার পর এখন আমার কোনো কষ্ট নাই, আমি প্রতিদিন কাজ করি। এভাবে দীর্ঘ 6 মাস যাওয়ার পরেই নিশি অসুস্থ হয়ে পড়ছে একদিন। সরকারি হসপিটালে নেওয়ার পরে ওরা বলতেছে আলট্রাসাউন্ড করতে হবে, আলট্রাসাউন্ড করার জন্য আমার কাছে কোনো টাকা নাই। এখানে এক বড় ভাই ছিল, পরিচিত ছিলাম, তো বড় ভাই বলছি, বড় ভাই আয় না, ওকে ট্রিটমেন্ট করাইছে, আলট্রাসাউন্ড করাইছে হসপিটালে, ওরা পরে বলতেছে ও প্রেগনেন্ট। পরে আমি তো এখন কি করুম, ওর এই অবস্থা আমি তো এখানে রাখা যাবে না, ডাক্তার বলতেছে ওরে বাসা নিয়ে যান। তো এখন আমি আম্মু আমার কান্নাকাটি করতেছে যে বাসা চলে, পেটে ভাত নেই, চাল নেই ঘরে, এবং ঠিক মতো টেক কেয়ার নেই, এই অবস্থায় ঘরে আরেকজন অতিথি আসার চিন্তা। তো আমি আম্মু আবার বলতেছে যে চলে আসো বাড়িতে, আম্মুর কাছে বলি নাই। আম্মু মানে কি আপনার শাশুড়ি নাকি আপনার আমার আম্মু? তাকে কি বলেছেন যে সে প্রেগনেন্ট? এটা বলি নাই, শুধু অসুস্থ বলছে। আম্মু বুঝতে পারছে, বাট বুঝতে বলছে চলে আসো বাড়িতে। তো আসার পরে দি আব্বু মানে না কোনোভাবেই, আমাদেরকে মেনে নিতেছে না, আমাদেরকে বের করে দিবে। তো আমি বলছি আমার কাকার কাছে, নদর সরম ভুলা বলছি যে এমনি এমনি নিশে অসুস্থ, এখন কি করুম? তো বলছে ঠিক আছে, তুমি যদি থাকতে হয় তোমাকে প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হবে। ঠিক আছে দেব। এখন নিশিদের থেকে কোনো সারা শব্দও আসে না, আমি শুধু চাই মিলটা, তো আর কোনো মিল হয় না। আমি একটা চাকরি খুঁজে পেলাম অনেকদিন পরে, তারপরে চাকরিটা শুরু করলাম। শুরু করার পরে এখন আমার লাইফটা খুব সুন্দরই। 24শে জানুয়ারি আমার একটা মেয়ে হয় গত বছর, খুব ভালো লাগছে। তো ওরা আসছে, নিশির আম্মু, আমি দেখতেছি নিশির আম্মু রান্না বান্না করে সকালবেলা নিয়ে আসে, শাকু রান্না করে ওই জন্য খাওয়ান নিয়ে আসে। আমি কথা বলি না, বাট আমার সাথেও কথা বলে না। সুন্দর, আমি তো মনে করছি মিলে যাইব। তো 1 সপ্তাহ পরে আর আসা বন্ধ করে দিছি, শেষ, আর কোনো আসা যাওয়া হয় না। এর মধ্যে 7-8 মাস হয়ে যেতেছে। আমার আব্বা ওই আগের মতো শুরু করছে। গত রমজান মাসে আমার আব্বু সন্ধ্যাবেলা আমার শ্বশুরকে ময়লা মারছে, এই একদম একটা কমপ্লেন উঠছে। আপনার শ্বশুরকে কি করেছে? ময়লা মারছে। ময়লা মারছে মানে গায়ে, মানে এটা কমপ্লেন উঠেছে? আপনি কমপ্লেন বলতে আমি ডিউটিতে ছিলাম, ডিউটি থেকে আসার পরে গ্রামের সবাই আমাকে নিয়ে হাসতেছে। এমন একটা হাস্যকর কাজ হয়েছে যে এটা কি কমু, আমার শ্বশুর বলতেছে বাথরুমের ময়লা মারছে, আর আমার আব্বু বলতেছে যে ময়লা মারেই নাই। তো এটা নিয়ে আমি যখন বাসায় আসলাম, আসার পরে দিয়ে আমি তো দেখি অবস্থা, নিশি তো আমি কি হয়েছে নিশি, আমার উপর গজব পড়ছে। তখন আমি আমার আব্বার প্রতিবাদ বলতে আব্বাকে জিজ্ঞেস করতে গেছি, আব্বা তো অস্বীকার। আমি বলছি ঠিক আছে, আপনি যদি না করে থাকেন তাহলে আমার সাথে আসেন। উনি রাস্তা বৈশাখ সবার কাছে বিচার দিতেছে, আমি শুনছি, ওনার সাথে মোকাবেলা করাবো। যদি আপনি না করেন তাহলে তো এটা সমাধান হবে, যদি করে থাকেন তারও বিচার হবে। এই তোর কি বিচার করবি তুই, আমার বিচার করবি তুই? মারছে ইচ্ছা মতো, একদম অজ্ঞান করে লেছে। আপনারে? আমারে আমার আব্বা মারছে, কাকা মারছে, আমার ছোট ভাই পর্যন্ত আমার গায়ে হাত তুলছে ওই দিনকে, অনেক বেশি মারছে। আমি তো পুরো অজ্ঞান হয়ে গেছি, মানে মাইরা উঠানে ফেলা রাখছে, ঘরেও নিব না। কিন্তু আমার ছোট ভাই যেমন নিশিরে ঘর থেকে বাইর করে দিছে, বাচ্চারা সহ। পরে রাত্রেবেলা আমার ঘরে নিচ্ছে, চাচিরা নিছে, নেওয়ার পর দিয়ে এখন বলতেছে যা হয়েছে হয়েছে, ও তো অসুস্থ হয়ে গেছে এখন। আমি যখন জ্ঞান পেয়েছি তখন নিশি আছে, তখন রাত 3টা বাজে। নিশি বলতেছে যে কিছু বলে নাই, বাট বলছে যে এটা আমার এই কারণে হয়েছে, যা হয়েছে গেছে, শেষ। কি কারণে ছিল আসলে, এক্সাক্ট রিজনটা কি ছিল? যে আমরা প্রেম করছি, বিয়ে করছি, এটাই। ও আচ্ছা, সেটা মিন করে সে করেছে। আচ্ছা, লাস্টে নিশির আব্বু এটার বিচার চাইছে ওয়ার্ড কমিশনারের কাছে, এটা দরখাস্ত দিছে, শুধু আমার আব্বার নামে অভিযোগ দিছে। সেখানে আমাকে জড়ায় নাই, আমার বউকেও জড়ায় নাই।
ঈদের 8 দিন পরে বিচার বসছে, বসার পরে আমি যাই নাই। আমার আব্বা কোনো সাক্ষী প্রমাণ ছাড়া স্বীকার করছে যা হয়েছে ভুল হয়ে গেছে, আমি করছি। আপনার বাবা সেখানে সরি বলেছে? হ্যাঁ, সেখানে গ্রাম্য সালিশ দ্বারা তো আমার আব্বার বিচারটা করতে পারতো, হয় জেল যেটাই হোক হতো তো। আর যেখানে আমি আমার আব্বার অন্যায় করছে, আমার আব্বার সাপোর্ট দিই নাই, না শ্বশুর না আব্বা, কোনো পক্ষে না। আমি তো নিরুপায় হয়ে গেছি, কি করলাম এটা। লাস্টে সালিশ দ্বারা 2 দিন পর ডেট পিছাইছে, পিছাই বলতেছে যে ছেলে মেয়েকে নিয়ে আসো, আমরা এটা মিলাই দিব। আমাকে নিবে বলছে, আমি যাবো না। তো এমন এমন লোক আছে, যেমন কি আপনি কি বিয়া ভাই, আমি আপনার কথা মানবো, আপনি আমার বড় ভাই শাকিল ভাই, এরকম কিছু আছে না লোক, ওদেরকে ধরছি। ধরার পরে ওরা আমাকে বুঝাইছে যে দেখ মিল হয়ে যাবো, আর আমি তো চাই মিল হোক। তখন আমি ঠিক আছে বিচারে যাবো। যাওয়ার সময় নিশিকে শুধু একটা কথা বলছি, দেখো নিশি, যদি আমার প্রতি তোমার কোনো অভিযোগ থাকে, যা হয়েছে গেছে, আমার প্রতি কোনো অভিযোগ থাকে, আমি তোমাকে নির্যাতন করছি, মারছি, তাহলে আমার কথাটা তুমি নির্ভয় বলতে পারো। আর আমার আব্বা যদি কোনো অভিযোগ থাকে সেটা বলতে পারো, আমি তোমাকে সবকিছু দিয়ে ছাড় দিলাম। কারণ আমি দেখেন আমি কি বলি। তো সালিশে গেলাম, সালিশ শুরু হলো। আমার আব্বার কোনো প্রসঙ্গে নেই। সালিশ যারা যে লিখিত দরখাস্তটা পড়া নিশিকে জিজ্ঞেস করতেছে, তোমার ওই বাড়িতে কোনো সমস্যা হয়েছে? আর নিশি অলরেডি যায় নিশির আব্বু আম্মুর কাছে, আমি আলাদা, নিশি ওরা কাছে চলে গেছে। যার পরে নিশিকে বলতেছে যে তুমি কি ওই বাড়িতে তোমার কোনো সমস্যা হয়েছে না, তোমার প্রতি নির্যাতন হয়েছে না, মারধর করছে না, তোমার স্বামীর প্রতি তোমার অভিযোগ আছে, কিচ্ছু নেই আমার প্রতি। পরে লাস্টে বলতেছে যে শুধু একটা অভিযোগ আছে, আমার আব্বা ওর আব্বা মারে গালিগালাজ করে, শুধু কথাটা বলছে। তো তোমার আব্বা মারে গালিগালাজ করে, তোমার আব্বুরে ময়লা মারছে রাস্তার উপরে, তুমি মেয়ে, তোমার কারণে কিছু হয়েছে, এখন তুমি কি চাও? তোমার আব্বু সেদেছে যে তোমাকে তোমার আব্বুর বাড়িতে নিয়ে যাবে, এখন কি তোমার আব্বুর বাড়িতে যাবা না শ্বশুর বাড়িতে যাবা? তো সে বলতেছে তার বাপের বাড়ি যাবে। কিছুক্ষণ চুপ থাকার পরে এটা বলছে। তখন সালিশ যারা সালিশের রায় দিছে, 28 দিনের আলটিমেটাম দিয়ে ওকে ওদের বাড়িতে পাঠাইছে। 28 দিনের আলটিমেটাম কেন? 28 দিনের মধ্যে যদি ওরা আমরা দুই পক্ষ মিলতে পারি, মিল হবে, আর না হলে 28 দিন পরে যে কোনো একটা ডিসিশন যাবে, মেয়ে তো যেতে ওদের বাড়িতে যাবে। আমি তো কোনো কুল পাইতেছি না। এই মধ্যে আমাকে খুব ধমকি দিয়েছে গ্রাম্য সালিশ যারা। 28 দিন আলটিমেটাম দেওয়ার পরে ওকে ওদের বাড়িতে পাঠাইছে, আমার থেকে স্ট্যাম্প সিগনেচার নিয়েছে। আমি 28 দিন ওদের বাড়িতে যেতে পারবো না। এই 28 দিন যদি ওরা মিল হলো, না হলে পরে দেখা যাবে। এখন আমি তো বাসায় আসছি, আসার পরে আমার তো পুরো অবস্থা খারাপ। আমার বাচ্চা যে খেলাধুলা করতো, খেলনা সামগ্রী সবকিছু, শুধু মাঝখানে বাচ্চাটা নাই, শুধু মাঝখানে বাচ্চাটা নাই। আর আমি ওকে নিয়ে অনেক অনেক বেশি মজা করতাম, সর্বক্ষণ আমি ওকে নিয়ে হাসি হাট্টামো থাকতাম। এখন বাচ্চা নাই, শুধু নিশি, সবকিছু শুধু নিশি নাই, এই শূন্যতার মধ্যে আছে। এগুলো দেখে আমি খুব কান্নাকাটি করলাম। এখন আমার আম্মা আব্বা বলতেছে ঠিক আছে এখনই ওদের বাড়িতে যাবে। আব্বার কাছে টাকা নাই, বলতেছে আমার টাকা দেওয়ার জন্য ওদের বাড়িতে কিছু নিয়ে যাবে। নিয়ে ওদের বাড়িতে গেছে, যাওয়ার পরে ওরা বলতেছে যে এখন তো মাত্র আজকের দিন হয়েছে, আত্মীয় স্বজন আছে, বুঝার পরে দেখা যাইব কি হয়। এরপরে 2-3 দিন পরে আবার আব্বা মা গেল, যাওয়ার পরে ওরা ডাইরেক্ট নিষেধ করে দিছে যে ওরা যেন আমাদের বাড়িতে আর না আসে, 28 দিন পরে যা হওয়ার তা হবে। এটা কিন্তু অলরেডি কমিশনের কাছে জানাইতেছে আমার আব্বা। তো কাপড় সাপড় নিষেধ যা ছিল তা দিয়ে আসছে, বাচ্চার কাছে দিয়ে আসছে। আমি তো ওদেরকে দেখি না, আমার তো যাওয়া আলটিমেটাম নিষেধ। আমি ইচ্ছে করলে যেতে পারি, কিন্তু আমি চাই না গ্রাম্য সালিশের কথা অবদ্ধ হইতে, কারণ আমি চাই সমাধান। 14 দিন হয়ে গেছে, 14 দিন পর্যন্ত আমি খুব কষ্টে ছিলাম। এমনটা কষ্ট যে মনে হয় যে একটা মরুভূমির চর আমি বসবাস করতেছি, কাউকে দেখি না, কেউ কিচ্ছু ভালো লাগে না। 14 দিনের দিন আমি আমার বাচ্চাটাকে দেখলাম, নিশিকেও দেখলাম। যাওয়ার পথে দেখি ওরা উঠানে দাঁড়ায় দিয়েছি, আমাকে দেখে পুরা উঠান খালি। আমি একটা বাচ্চারা পাঠাইছি যে ওদেরকে বলেন যে আমার বাচ্চাটাকে একটু দিতে, আমি একটু কোলে নেব। পরে ওরা বলতেছে যে আমি কমিশনার নিয়ে আসতে দেয় নাই। তো আমি কমিশনার কাছে গেছি, যায়া কমিশনারকে বললাম যে কাকা আমাকে একটু সহযোগিতা করেন, আমার বাচ্চাটাকে 10 মিনিটের জন্য আমার কোলে দেন। বলতেছে যে তুই তোর বাবার কাছে যা ভোট করছো তোর কাছে যা। আমি 200 উপর মানুষ ছিল রাস্তার উপর, প্রকাশ্যে আমি দাঁড়ায় ওনার হাত পা ধরে লেছি, মাটিতে পা ধরে রাখছি, এই প্রতিশোধটা আমার থেকে নিয়েন না। আমি বলছি আমার 10 মিনিটের জন্য বাচ্চাটা কোলে দেন, আমি একটু দেখুন, ওরা অনেকদিন দেখি না। পরে ঠিক আছে আমি দেখতেছি, যা কান্নাকাটি করিস না, আমি দেখতেছি। পরে লাস্টে এইভাবেই গেল, 28 দিনও হয়ে গেল, কোনো ব্যবস্থা হয়নি। 28 দিনের মধ্যে আমি আমার বাচ্চাকে দেখি নাই, তো বউকেও দেখি নাই, বাচ্চাকেও দেখি নাই। 28 দিন পরে 29 দিনে আমি আমার কমিশনারকে ফোন দিছি, কাকা আজকে তো 29 দিন, আজকে তো কোনো আলটিমেটাম নেই, আমি কেন শ্বশুর বাড়িতে যাবো? তখন বলতেছে যা, তুই যাইলে যা, তুই যদি বিচার করতে পারিস, তোর রায় তুই দিয়ে লাস, তাহলে তুই যা। পরে আমি চিন্তা করলাম যে ওর মাথা গরম, তো আমি বলছি তাহলে সালিশ কবে হবে? বলতেছে সালিশ তুই করতে পারবি না, করলে করে আলা,
তো আমি বলছি না, আমি খুব নর্মালে কথা বলি, উনি খুব গরমে কথা বলে। তো বলছি ঠিক আছে, 10 দিন পরে, ঈদের 10 দিন আগে ঈদের ঝামেলা দেখা সালিশটা আর করলো না। এ সালিশটা কি করলো, পিছাই দিল, 14 দিন আর পিছাইছে। খোদার ঈদের দিন আমার বাচ্চাকে দেখি নাই, প্রথম ঈদ বাচ্চাটাকে দেখি নাই। পরে লাস্টে যাক 14 দিন পরে বিচার বসবে, বসার পরে বিচার আবার বসে না, আবার পিছাইছে। পিছাই আবার শুক্রবার ডেট পালাইছে। শুক্রবারের ডেটে বৃহস্পতিবার আমার বাড়িতে ডিভোর্স লেটার আসছে। হোয়াট? ডিভোর্স লেটার আসছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই। কোথাকার গল্প কোথায় গিয়ে ঠেকলো, এই হচ্ছে জীবনের গল্প। কোনো মন্তব্যই করতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই যে যারা ভালো থাকতে চায় তাদেরকে ভালো থাকতে না দেওয়ার যে জিঘাংসা, সেটা সমাজের প্রত্যেকটা জায়গাতেই আছে। একেবারে ঘরের মানুষ থেকে শুরু করে, সামাজিকতা থেকে শুরু করে, যারা আমাদের মুরব্বী, তাদের যে ভূমিকা, সেই ভূমিকা কি প্রশ্নবিদ্ধ নয় আজকের এই জীবনের গল্পে? আমরা এখনই প্রশ্ন করতে চাই না, আমরা শেষমেশ দেখতে চাই গল্পটা কোথায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ আনোয়ার, তারপর কি হলো? আমি লেটার দেখে আমি কি বুঝতে পারি না কিছু। আমার মা, আমার বাবা, বাড়ির সবাই আমার দিকে তাকায় রয়েছে, বলতেছে এখানে একটা সিগনেচার করেন। আমি করি নাই। পরে দিয়ে আমি কমিশনারের ফোন দিলাম, কাকে এটা কি হলো, আমার জীবনটা তো নষ্ট করে দিলেন আপনারা। বলতেছে যে ঠিক আছে তুমি বাজারে আসো। বাজারে গেলাম, যাওয়ার পরে তারা বলতেছে যে এটা পোস্ট অফিস থেকে যেটা কাগজটা পেয়ে দিচ্ছে এটা রিসিভ করো। আমি বলছি না। ওদের সাথে অনেক গর্মাগর্মি করলাম যে দেখেন আপনাদের কারণে, আপনাদের ভুল বিচারের কারণে আমার জীবনটা আজকে এই অবস্থা। তো বলতেছে ভুল বিচার কি, মেয়ে তো তোমার চাই না, মেয়ে তোমার বাপ মা চাই। আমি বলছি মেয়ের প্রসঙ্গ তো আসে নাই আপনার কাছে, আপনার কাছে আসছে আমার বাবার প্রসঙ্গ, আমার বউর প্রসঙ্গ তো এখানে আসে নাই। পরে লাস্টে ঠিক আছে সোমবারে বিচারের ডেট পালাইছে। ওই দিন ছিল যদি 50 জন, আজকে সবাই ডিভোর্স লেটারটা কথা শুনা গ্রামের আশপাশের মানুষজন সবাই প্রচলিত হয়ে গেছে আমার কাহিনীটা শুনা। সবাই শুধু আশ্চর্য বোধ, এটা বিচারপতির ভুলের কারণে আজ এই অবস্থা, ভুল বিচারের কারণে আজ এই মেয়ে, এই ছেলের জীবনে আর এই মেয়ের জীবনে দুর্ঘটনা। এর মধ্যে আমার একটা বাচ্চাও আছে, ওই বয়স ছিল 11 মাস তখন। পরে লাস্টে আমি বিচার যখন বসছি তখন সবাই 4 ওয়ার্ডের 4টা চেয়ারম্যান ছিল, 250 মানুষ হবে। এর মধ্যে আমি চিন্তা করলাম যে নিশ্চিত আমাকে চায় না, আমি শুনলাম অন্য মারফতে। এটা শোনার পরে আমি চিন্তা করলাম বিচারে যাব না, গ্রাম বাড়িঘর সব ছেড়ে চলে যাবো অনেক দূরে। সেদিন ছিল অবরোধ, হরতাল, আমি কোনোভাবে যেতে পারি না কোথাও। বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে, সবাই আসছে, শুধু আমি নাই। আব্বা ফোন দিছে, তুই কই? আমি বলতেছি আমি তো চৌরাস্তায় আছি। কয় যে আয়, বিচারে এতটা ডাকতেছে কমিশনারে। বলতেছি যে আমার মেয়ের নাম হচ্ছে আনিকা সুলতানা মাধবী। তো বলছে যে মাধবী আসছে? আসছে। নিশি আসছে? আসছে। তখন থেকে আমি 2-3 দিনে খানা অলরেডি খাই নাই, কথা মুখ দিয়ে বাইরে না এতটা ক্লিয়ার। পরে আমি খুব দ্রুত আমি দৌড়ে আসছি চৌরাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বিচার কার্যক্রম যেখানে, সেখানে দৌড়ে আসছি। বাচ্চাটাকে অনেকদিন দেখি না তো, আইসা পরে আমাকে 6-7 জনে মনে করছে আমি আমার বোর প্রতি হয়তো কোনো আকর্ষণ বা শ্বশুর প্রতি কোনো আকর্ষণ আছে, দৌড়ে আসছি, হয়তো আমি আঘাত করতে পারি। তো আমার কাকা আমার মানে আঞ্জা ধরে রাখছে, কাকা আমার ছেড়ে দেন, বাচ্চাটাকে অনেকদিন দেখি না তো, কোলে নিউ, ছেড়ে দিস। পরে বাচ্চাটাকে নিতে গেছি নিশির কোলে, কেউ কিচ্ছু বলি নাই, ছেড়ে অনেক যত্নের কোলে নিছি, খুব চিৎকার করে কাঁদতেছে, আমার কোলে আর আয় না। আগে যেরকম আসতো এখন তো আমার চিনি না, 56 দিন হয়ে গেছে, ও আমার দেখে নাই। এখন বাচ্চা তো ছোট বাচ্চা। পরে আমি বিচার কাজ শুরু হয়ে গেছে, আমি বাচ্চাটাকে অনেকবার নিছি, দেখি আমার কোলে থাকেই না, আর ছোট বাচ্চা ভয় পাইছে অনেক মানুষ। তো বিচার কাজ শুরু হওয়ার পরে আমার আব্বাকে জিজ্ঞেস করছে আপনি কি করছেন? আমার আব্বা বলছে আমি এদিন গেছি, এই করছে আমার সাথে, এই বলছে। নিশির আব্বাকে জিজ্ঞেস করছে এটা সত্য? হ্যাঁ সত্য। এখন নিশি কই? নিশিকে জিজ্ঞেস করছে নিশি তোমার যা কিছু হয়েছে আমরা সমাধা করে তোমাকে ওই বাড়িতে পাঠামো, এখন তুমি কি বলো? নিশি বলো আমি তো যাবো না, কারণ আমি তো ডিভোর্স লেটার পাঠাই দিছি। তুমি ডিভোর্স লেটার পাঠাই দিছো? কেন পাঠাইছো? কার মাধ্যমে পাঠাইছো? কাকে বলো? তোমাকে পাঠাইছি বেড়ানোর জন্য, বেড়াইতে পাঠাইছি, তোমাকে তো ডিভোর্স লেটার পাঠাইতে পাঠাই নাই। সে বলতেছে যে আমি আমার নিজের ইচ্ছায় পাঠাইছি। তখন সবাই ওর কথাবার্তা শুনে এখন মানে সবাই নির্দয়া হইয়া সবাই এক পক্ষ নিছে, কয়েকজন ছাড়া ওরা সবাই বলতেছে ঠিক আছে, একটা সংসার ভাঙা মসজিদ ভাঙা সমান, এর মধ্যে একটা বাচ্চাও আছে। ওরা 2 জন আলাদা হয়ে গেল, 2 জন 2টা বিয়ে করলো, কিন্তু বাচ্চাটা কি হবে এটা নিয়ে একটা প্ল্যান করে ওরা বলছে ঠিক আছে 1 সপ্তাহ সময় নিছে। 4 জন চেয়ারম্যানে 1 সপ্তাহ সময় নিয়ে বলছে যে 1 সপ্তাহের মধ্যে ওদেরকে মিলাই দিব। ও শুধু নিশির কথা শুনছে, আমার আব্বার কথা শুনছে, আর নিশির আব্বুর কথা শুনছে, বাট আমার কোনো কথাই শুনে নাই। কমিশনারে বলছি যে আমি 1 মিনিট কথা বলতে পারি?
বলে তোর কথা তো আমরা বলে দিছি, তুই আর কি করবি। তখন বাচ্চাটা আমার কোলে ছিল, তখন আমি বলছি যে আমার 1 মিনিট কথা, আমার কথাটা শুনেন, চান্স দেন আমাকে কথা বলার। পরে আমার বন্ধু বান্ধব ছিল, ওরা বলতেছে ওরে কথা বলতে দেন, মেয়ে কথা বলছে, ছেলে কথা শুনেন। তো বলার পরে আমি বলছি যে দেখেন 28 দিনের মধ্যে আপনারা যে আলটিমেটাম দিয়েছেন, 28 দিন 672 ঘন্টা পরে, আমি এর মধ্যে কোনো রং করছি? কয় না। কোনো বেআইনি কোনো কাজ করছি না, শুধু এই জন্য করি নাই যে আপনারা আমাদের সুবিচার দেবেন, আমি আমার বউ বাচ্চাটাকে ফিরে পাবো, আমার সংসার ফিরে পাবো, আত্মীয়তা ফিরে পাবো, এই জন্য আমি কোনো রং করি নাই। নিশিকে নিতে আমার 28 মিনিট সময় লাগতো না, যেহেতু এই নিশি একই এলাকার, আমিও একই এলাকার। আপনার কাছে আমি হাতে পায়ে ধরছি, কান্নাকাটি করছি, আপনার পায়ে পড়ছি, আপনি অস্বীকার করতে পারবেন? কয় না। যত মসজিদে যত লোক ছিল সবাইকে বলছি যে আপনারা সবাই আমার গার্জিয়ান, বাট আমি আপনাদের সবারই সন্তান হিসাবে আমি ফ্রি তাদের কাছে, গার্জিয়ানের কাছে। আমার এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি এইভাবে 2 হাত পাইতা পয়সা ভিক্ষা দিয়েছি, কমিশনার পা ধরে রাখছি। আমি ওদেরকে অনেক আগতে বিনতি করছি, বাচ্চাটাকে ফিরিয়ে দেন, সংসারটা ফিরিয়ে দেন। এবারে আমার আব্বা, আমার কাকা আমার হাত তো টাইনে ধরে রাখছে, আমি মাটিতে শুয়ে রয়েছি, আবজোর করে ভিক্ষা চাইছি। চাওয়ার পরে দিয়ে আমার শাশুড়ির পক্ষ থেকে শব্দ আসছে কি জানেন, আমি নাকি চিত্র জগতের মাহবুবের মতো অভিনয় করছি। তখন আমি শুধু এই কথাই বলছি যে আমি যদি চিত্র জগতের মারুফের মতো অভিনয় করে থাকি, তাহলে সব পৃথিবীর যত বাবা আছে সন্তানের জন্য কান্নাটা একটা মারুফের মতো অভিনয়। আর সব স্ত্রী যে স্ত্রীকে ভালোবাসার পরিণামে যদি এরকম কান্নাকাটি করতে হয়, তাহলে সব স্ত্রীর ভালোবাসাটা মারুফের মতো অভিনয়ে। কেউ বাস্তবে কোনো স্ত্রীকে ভালোবাসে না। পরে 1 সপ্তাহ সময় নিয়ে আমার কান্নাকাটি দেখা সময় নিয়ে সেই 1 সপ্তাহ এখনো চলতেছে। 1 সপ্তাহ গেছে, 15 দিন গেছে, 1 মাস পরে আমার বাড়িতে আবার মামলার আসছে। কি মামলা এটা দেখি একটু। ওদের দেন মোহরা টাকার জন্য, এটা না মোহরানা টাকার জন্য আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন, আমরা পরে দেখছি। হ্যাঁ, মোহরানা টাকার জন্য আমাকে পাঠাইছে যে আপনি মোহরানা টাকা পরিশোধ করেন। কি করবো, বিচার তো পাই নাই, এখন কার কাছে যাবো? জানুয়ারির 15 তারিখে আমার মামলার ডেট। এখন 15 তারিখে আমি তো কোনোভাবে নিশিকে তো আনতে পারতেছি না। এখন আমার সর্বশেষ চেষ্টা হচ্ছে, বন্ধু বান্ধব বলছে যে নিশি যখন কোর্টে যাবে না, ওখান থেকে ব্যাস তুই তোর বলো এলাবি, তুই ডিভোর্স দিস নাই, ব্যাস পরের থেকে আমরা অগরের আগে তোর বোতরা রেখে লয়ে দিব। প্রচুর শীত, টাকা লাগবো। 3 জায়গা লোক ঠিক করছে, বন্ধু বান্ধব না, শুধু যে যেমনে বলছে, শুধু বউ বাচ্চা ফিরে পাওয়ার জন্য আমি শুধু আমার জীবনটা বাজি রাখছি, কিচ্ছু নাই। অনেক টাকা ব্যয় করছি। 3 জায়গায় যদি 10 জন লোকেরা থাকে, তাহলে আমার অন্তত 30,000 টাকা লাগবে। আমার কাছে 30 টাকা না, কিন্তু আমি অনেক ঋণ করে মানুষজন ঠিক করে আমার বন্ধু বান্ধব বলছে যে পথ থেকে তোর বউ রেখে দিমু, ব্যাস তুই তোর বউ লয়ে যাবি, ব্যাস আর তোর শ্বশুর কি মামলা টামলা পরে দেওয়া যাইব। কোনোভাবে কিচ্ছু হলো না। জানুয়ারি 15 তারিখে ওরা যায় নাই করে, 15 তারিখ যায় নাই, 22 তারিখে আবার ডেট দিছে। আমি হাজিরা দিলাম। তো বাচ্চা জন্মদিন হচ্ছে 24 তারিখে। আজ তো আমি আর কোনোভাবে স্থির থাকতে পারতেছি না। আমি অনেক কান্নাকাটি করছি ঘরে, কোনোভাবেই বাচ্চারা কেউ পাই না। ওরা বাচ্চারা পর্যন্ত আমার কোলে দিতে রাজি না। কমিশনার নিয়ে আসতে হবে, ওরা নিয়ে আসতে হবে, ওরা নিয়ে আসতে হবে, এরা নিয়ে 10 জন নিয়ে আইতে হবে, তারপর বাচ্চা দিব। আমার বাচ্চা আমি কোলে নিতে এতজন লোক লাগবো। পরে লাস্টে 24 তারিখে আমি আমার বাচ্চাটাকে আনার জন্য বাট আমার বন্ধু বান্ধব আসছে, আমি জন্মদিন পালন করবো, বাচ্চা নাই। বন্ধু বান্ধব আইসা জুম্মার নামাজ পড়বো, জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া খাওয়াই বিদায় দেবো, বাচ্চা নাই। এমনি ঘর শূন্য, ব্যাস মাধবী লেখা, এমনি আমি স্টিচ সাজাইলাম। পাগলামি আর কি আমার। আমি মনে করি আপনার মেয়ের নাম মাধবী। হ্যাঁ, আমি মনে করি তখন আমার একটা পাগলামি ছিল। এখন যে অবস্থায় আছি, তখন বন্ধু বান্ধব আসার পরে তারা বলতেছে যে আমার পরিস্থিতি দেখা পুরা ঘর, আমি আমার বাচ্চার জামা কাপড় বোর যত্ন করে, যে জামা কাপড় থেকে গেছে এগুলো যত্ন করি, এগুলো গন্ধের সঙ্গী। আমি আমার বউকে অনুভূতি করি যে এটার মধ্যে নিচে আছে, বাচ্চাটা আছে। পরে ওরা আমার এগুলো দেখে, ওরা এত সিরিয়াসলি জানতো না, বাট জানে যে এটা সমাধান হয়ে যাবো। পরে বলতেছে যে তোর বউ আনুম, তোর বাচ্চাও আনুম, আজকা তুই কোনো কথা কবি না, যা হইব তা আমরা দেখুন। ওরা জুমার নামাজ শুরু হয়েছে, ওরা আমার শ্বশুর বাড়িতে গেছে, আমিও গেছি। যার পর বলছি তোরা কেউ আমার বউয়ের গায়ে হাত দিবি না, আমার বাচ্চারা যদি কেউ নেস নিবি, আমি আমার বউকে নিয়ে আসবো। আমি গেলাম, যাওয়ার পর দেখি নিচে মাত্র ভাত খাইতে বসছি। হ্যাঁ, যে জামা কাপড় আমি সিলাই পছন্দ করে দিচ্ছি ওইগুলাই পড়া ছিল, মাধবীর গায়ে কিছু ছিল না, এত নতুন। দুপুর বেলা তো বলছে মাধবীকে দাও, দিচ্ছে। মাধবীকে দিয়া সে উঠে দাঁড়াইছে, তারপর আমি তার হাতের কবজি চেপে ধরছি, আসো। তো ওর বাচ্চা নিয়ে আমার এক ভাতিজা ধরে চলে আসছে। আমি ওরে আবার আগের মতো কান্দে তুলছি, সিএনজি ভৈরা। আমি ওরে এলাকায় রাখি নাই, অনেক দূর নিয়ে গেছি। নিয়ে আসতে আর এই বোঝাতে বোঝাতে কোনোভাবে সে বোঝে না, কোনোভাবে সে মনে হয় আমার চিনে না,
আমি তাকে হাতে পায়ে জড়ায় কান্দায় অনেক ভাবে রিকোয়েস্ট করছি, একবার শুধু আমার জীবনটা আরেকবার ফিরে আয়, আমার বাচ্চাটাকে আরেকবার ফিরে দে, ওর জীবনটা নষ্ট করিস না, আমি শেষ তুইও শেষ, আর একবার আমার জীবনে ফিরে আয়। তা বলছে যে না। পরে ওই রাতেই আমার কাকা আমাকে ওইখান থেকে ফুফুর বাড়ির থেকে অন্য এক জায়গায় লয়ে গেছে, নিয়া আমাদেরকে দিয়ে আসছে যে আমরা যেন বুঝি দুজনে কি করা যায়। রাত্রেবেলা আমার ছোট ভাই আমার ভাতিজাকে পুলিশে লয়ে গেছে। আমি তো নিশির নিয়ে যা যাবার মতো ধরতে আসি, এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে। 3 দিন হয়ে গেছে, ও আমার পক্ষে আয় না, ও শুধু আমার কাছে মোবাইল চাই, ওর আব্বারে ফোন দিবে। এই 3 দিনে আপনি ওনাকে বাধ্য করার জন্য গায়ে হাত তোলা, কোন ধরনের মারধর করা, এটা কি করেছিলেন? না। ওকে। 3 দিন পরে আমার নানার বাড়িতে চলে আসছি, অনেক জায়গায় ঘুরে পরে আমার নানার বাড়িতে আসছে। আনার পরে আপনার বাচ্চাটাও আমার সাথে আছে। ওকে। নানার বাড়িতে আসার পরে নানা ওরা অনেক বুঝেছে, বোঝানোর পরে নিশ্চয় এখন 3 দিন থেকে এখন দেখি কিছুটা 100% 70% ওকে আছে। 4 দিন তো সে পুরা ফ্রি। আমি এখন তাকে বলছি ঠিক আছে, তোমার আব্বা মা যেভাবে চাইবো আমি এভাবে হমু, আব্বু আম্মুর কাছে ফোন দিমু, বাট এখন না। এখন তো আমাদের মামলা চলতেছে। তারপরে ছোট ভাইটা পুলিশে লয়ে গেছে। তুমি যদি একবার বলো যে তুমি স্বেচ্ছায় আসছো তাহলেই রেজাল্ট ক্লিয়ার। এলাকাটা তোলপাড় শুরু হয়ে গেছে, ও কিচ্ছু করবো না। এখন লাস্টে 4 দিন পরে আমরা তো একসাথে ঘুমাই। আমার নানানু বলতেছে তোমাদের কিভাবে থাকা ঠিক হবে না। কে বলতেছে? আমার নানু বলতেছে যেহেতু তোমরা একটা তালাক তুমি দাও নাই, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোমাদেরকে বিয়ে করাতে হবে, ঠিক আছে? তো এখন ঠিক আছে, বিয়ে করাতে হলে এখন তো হুজুর লাগবে, বাট ফতুয়া লাগবে। হুজুর আনছে, পরে হুজুর বলছে যে এইভাবে হবে না, বাট মেয়েরা কখনো ডিভোর্স দিলে হয় না, এটা রাষ্ট্রীয় আইনে ডিভোর্সটা। তালাক মেয়েদের ইসলামী শরীর মোতাবেক দেওয়া জায়েজ নাই। তো যেহেতু রাষ্ট্রীয় আইনে ডিভোর্স দিছ, তো সমস্যা নাই, এটা তো আবার বিয়ে করাইছে। আবার পুনরায় 2জন বিবাহ করলাম। পরের দিন আমরা চিন্তা করলাম নিশি বিবাহ তো হয়ে গেছে, তাহলে এক কাজ করো, মামলাটা রাখা তার কোনো সমস্যা নাই, মামলাটা রাখার দরকার নাই। তাহলে তুমি ডিভোর্স লেটার দিচ্ছে কোর্টের মাধ্যমে, ডিভোর্স লেটার উড্ড করাতে হবে, উকিলের মাধ্যমে সবকিছু ওকে করাই। কোনো টাকা ছিল না, জায়গা বিক্রি করে ফেলছে আমার আব্বা, শুধু আমাকে আমার সুখটা ফিরে দেওয়ার জন্য। আব্বার ভুলটা বা বুঝতে পারছে কখন, যখন আমার লাইফটা নষ্ট হয়ে গেছে, তখন যা অনেক টাকা পয়সা দিয়া কোর্টে উকিল দাঁড় করায়, ডিভোর্স লেটার উড্ড করাইছে, মামলা পুনরায় সবকিছু ওকে। নিশি নিজে দাঁড়ায় আদালতে, এই যে মামলার এই যে কাগজপত্রগুলো এখানে আছে, নিশি নিজে দাঁড়ায় বলছে যে নিশি তার স্বামী চায়, বাচ্চা চায়। যে উকিল নিশির আব্বু ঠিক করছে ওদের জন্য, সেই উকিলে নিশিকে জেরা করছে। যাক, সব ওকে, মামলাটা আমরা সব খারিজ করে দিছে। ব্যাস, নিশিকে নিয়ে আমি চলে আসলাম নানুর বাড়িতে। চিন্তা করলাম ওইখান থেকে সকালে চলে যাবো, অনেক দূরে, গ্রামে আর যাবো না। সকালবেলায় যে কোনো মারফতে নিশির আব্বু আম্মু খবর পেয়ে গেছে। রাত্রিবেলায় আমার নানার এলাকায় ওরা অবস্থান করছে, আমরা জানি না। ওখানে আমাদের নানার এলাকায় মেম্বার টেম্বরে ঠিকঠাক করছে। ওরা সকাল ভোরে ভোরে আমরা 7টা বাজে ঘুম থেকে উঠছি। ওটার পরে একজন লোক আসা বলতেছে মেয়ে একটা আছে আপনাদের ঘরে নাকি, আমার নানার বলতেছে। তো ওরা আসা বলতেছে যে নিশিকে জিজ্ঞেস করছে, নিশি বলতেছে যা হয়েছে আমি ওর সাথে চলে আসছি, এখন আমি উড়ে চাই। তখন তার আব্বা মা ছিল না। নিশি বলতেছে এখন কি করবেন? আমি বলতেছি তখন আমরা এখান থেকে চলে যাই, এখানে থাকা ঠিক হইব না। তো আমরা এখান থেকে 2-3টা বাড়ি দূরে চলে গেছি। একটা সিএনজি ফোন দিয়েছি, সিএনজিটা আসতেছে। এমন সময় আমার নানা পিছে পিছে গেছে আমাদেরকে, আমরা কোন অবস্থায় আছি এটা জানতে। পরে ওরা এখানে আসা সবাই অ্যাড হয়েছে। কোন দিকে যাবো, আমার কোনো পালানোর কোনো রাস্তাই নেই। আর নিশিকে ওরা গার্ড দিয়ে রাখছে। নিশির আম্মু আব্বু আসছে, নিশির আম্মু আব্বু চলে গেছে। যার পর এখন নিশির জিজ্ঞেস করতেছে গ্রাম্য সালিশ যারা যে এমনি এমনি যা কিছু হয়েছে এটা কি সত্য? হ্যাঁ সত্য। তোমার কেমনে আনছে? জোর করে আনছে? যা যেমনি আনছে জোর করেই আনছে। ধরেন তোমার সাথে তো তার সাথে তালাক হয়ে গেছে, তো তোমরা কেমনে একসাথে ছিলা? বলছে যে এমনি এমনি। আমাকে জিজ্ঞেস করতেছে তুমি এটা কিভাবে করলা? আমি বলছি আবেগের তাড়না করি না, ভালোবাসা থেকে করছি, মন থেকে করছি। নিশ্চয়ই আপনারা আপনার ছেলে মেয়েদেরকে ভালোবাসেন, আপনারা আপনার বউকে ভালোবাসেন, সেই ভালোবাসা থেকে আমি এই কাজটা করছি। আমাকে শাস্তি দেন আর যা কিছু করেন, শেষ নিঃশ্বাসটা আমার রাইখা আমার শাস্তি এমন ভাবে দেন, আমার চামড়া তুলে লবণ ছিটা দেন। আমি কেন এই কাজটা করলাম? বাট এই জন্য করছি, আমি আমার নিশিকে ফিরে পেতে চাই, আমি আমার বাচ্চাটাকে চাই। এখন আপনারা যদি শাস্তি দেন দিয়ে আমার বউ বাচ্চা আমার ফিরাই দেন। তখন তারা আমাদের ওয়ার্ড কমিশনার ফোন দিয়ে বলতেছে যে আপনাদের বিচার আপনার এলাকায় নিয়ে করেন। এখন নিশিকে জিজ্ঞেস করছে নিশি কই যাইবো, কি সে স্বামীর কাছে যাইবো না তার আব্বা আম্মার কাছে যাইবো? সে কোনো কথাই কয় না, সে তার আব্বা আম্মার ভূমিকা। আবার শেষ নিশিকে নিয়ে আসার পরে আমি তো পুরা এখানে মাথা ঘুরে পড়ে গেছি। কি হারালাম মনে হয়, আমার আব্বা মা এখন আমার পক্ষে আর নাই, কারণ অনেক টাকা খরচ করছে। কিন্তু আমার পুলিশে নিয়ে মারছেও 2 দিন। কেন? ওরা লোক লাগাইছে জানি না, বাট শুধু আমার নয় মামলা আছে, এটা আমাকে নিয়ে একদিন মারছে। একদিনের পরের দিন আমার বন্ধু বান্ধব তারা আমাকে ছড়াই আনছে লিখিত কাগজ দিয়া। আপনাদের এখনকার কি অবস্থা? এখনকার হচ্ছে নিশিকে যখন নিয়ে আসছে, নিশি আর এলাকাতে নাই।
আমি এলাকাতে আসছি, আসার পরে দিয়ে নিশির আব্বুর আমি অনেক অগণিত ফোন দিছি, আমার ফোন রিসিভ করে না। নিশির আব্বু নিশিকে নিয়ে হসপিটাল নিয়ে গেছে, তাকে ট্রিটমেন্ট, রক্ত পরীক্ষা, যত কিছু আছে সবকিছু কইরা মামলার জন্য লিখিত ভাবে, এটা আমি জানি না, বাট এখন পরে পাইলাম আর কি, এগুলো কাগজপত্রের মধ্যে দেখা গেছে, মামলার মধ্যে আমি এগুলো পাইছি পরে, নির্ধারিত ডেটে ওরা এগুলা করছে। এখন পুরা দিন মামলার হুমকি দেওয়া চলতেছে, রাতে পুলিশে আসে, আমার আব্বা বাড়িতে থাকে না, ছোট ভাই থাকে না, কাকা থাকে না, কেউ থাকে না, পুরা বাড়ি শূন্য, আমি নিজেও থাকি না। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে একটাই, আমার পুরা কাহিনীর শেষ এটাই আমার কাছে কষ্টদায়ক হলো, এটাই আর স্মৃতিদায়ক হলো এটাই, যেই বাড়িতে আমি লুকাতে গেছি, পুলিশের ভয়ে, যে ঘরেতে আমি ঘুমোতে গেছি, সেই ঘরে দরজা আমার আব্বাও গেছে। সেই ঘরের দরজায় আমি ঘুমোতে, শীতকাল, আমার আব্বার আর সমস্যা, ওদের ঘরে মেহমান ছিল, আমারও জায়গা হয় নাই, আমার আব্বারও জায়গা হয় নাই। আমি বাপের বড় ছেলে, আমি আড়ালে দাঁড়ায় দেখছি, আব্বা বলতেছে যে না চাচি কোনো সমস্যা নাই, আমার ঘুমানোর জায়গার কি অভাব নাই, আমি ঘুমাতে পারব, কোনো সমস্যা নাই। তখন থেকে আমার ভালোবাসাটা আমি আর বুকে নতুন করে বাঁধতে চাইনি, যা হইছে, আর বাপের কষ্ট দেব না, মা তো আছেই, মেন্টালি অবস্থা। শুধু আমি একটা কথাই বলবো ভাই, পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নাই, কেউ মানুষকে ভালো চোখে দেখে না, টাকার কাছে সব হার মানে, আমি যা হারে বুঝতে পারছি। কোন পথ না হারায়ও আমার বাবা চাইছে যে আমার যা ভুল হয়েছে আমি আমার ছেলের জীবনে তার বউকে ফিরিয়ে দেব। আমাদের উকিলের সাথে পরামর্শ করছে, বলছে এই মুহূর্তে মামলা করার দরকার, এক সপ্তাহ এই মামলার মধ্যে বাচ্চা বউ যেখানে থাক ওদেরকে হাজির করাতে হবে আদালতে, আমরা হাজির করামই। মামলা করতে ঘরে 40 টাকা নাই, 5,000 টাকা লাগবে। আমার আব্বা কোত্থেকে ব্যবস্থা করছে আমি আজও জানি না, শুধু পরে শুনছি এটাই। আমার আব্বা যখন 5,000 টাকা জোগাড় করে আমার হাতে দিয়েছে, যা এখনই যা আদালতে যোগাযোগ কর। উকিলের সাথে পরামর্শ করছি যে এই মামলাতে তোমার বউ তুমি ফিরে পাইবা, যে কোনো বিনিময় তুমি ফিরে পাইবা, টাকা লাগবো, 18,000 টাকা লাগবে। এখন আমার আব্বার কাছে তো কোনো টাকা না, আমি টাকা কোত্থেকে দেব ভাই? শেষ ছিল আমার সবকিছু হারায়, আমার শরীরে শুধু রক্ত ছিল, আমি এক ব্যাগ রক্ত আর্জেন্টলি বিক্রি করছি শুধু আমার বউ, আমার বাচ্চা ফিরে পাওয়ার জন্য। হসপিটালে বারান্দায় ঘন্টা দাঁড়াইছিলাম, কেউ বিশ্বাস করে না, মনে করছে যে আমি গাঁজা খাবো বা মদ খাবো। আমি বলছি আমার রক্তে কোনো সমস্যা নাই, মানে না, এক ডাক্তারের পায়ে পড়ে রয়েছি, স্যার মাত্র 1,000 টাকা আমার লাগবো, ঠিক আছে আসো। 1,000 টাকার বিনিময়ে এক ব্যাগ রক্ত দিয়া আইসা মামলা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এদেরকে আদালতে হাজির করার জন্য আদালত থেকে নোটিশ পাঠাইছে। 1 সপ্তাহ পরে ফেব্রুয়ারির 3 তারিখে মামলা হয়েছে, 10 তারিখে ওদেরকে ডাক দিয়েছে পুরা ফ্যামিলি, আর শুধু আদালতে আমি আমার কাকা গেছি, আর কেউ জানে আমার পক্ষে, ওদের পক্ষ থেকে 17-18 জন আসছে। আসার পরে আমি তো নিশকে দেখছি, মানে কিরকম বোরকা মুখোশ পরে আসছে, বাচ্চারা অনেক দূরে, আমি কিছু করতেছি না। আমার উকিল বলছে তুমি ওর কাছে যাই বসো, ও তো তোমার বউ। আমি বলতেছি না, ওর কাছে বসুম না, আদালতের রায়টা শুনি। নিশিকে একান্ত ভাবে জজ সাহেব জিজ্ঞেস করতে সবাইকে বাইর করে দিছে। নিশিকে জিজ্ঞেস করছে, নিশি যা বলার বলছে সেটা আর জজ সাহেব আমাদেরকে বলে নাই, শুধু সবার স্বীকারোক্তিতে নিশিকে বলছে। নিশি সেখানে শুধু একটা কথাই বলছে যে ও ওর আব্বু আম্মুর কাছে থাকবে, আর আমাকে একটা কথা বলছে যে আমি যা কিছু করছি জোর করে করছি, তার ইচ্ছের বিরুদ্ধে করছি। তখন আমি তাকে বলছি একটা কথা যে নিশি দেখো, তোমার কোলে যদি সে সন্তানটা আমার হয়ে থাকে বা তুমি গর্ভধারণ করে দেখো, ওই বাচ্চারা মাথা হাত রেখে বলো যে আমি যা কিছু করছি সব জোর করে করছি, তোমার ইচ্ছে বিরুদ্ধে করছি, তাহলে আমার কোনো কিছু বলার নাই। তখন ওদের উকিলে আমাকে চুপ থাকতে বলছে, আমাদের উকিল বলছে ওর কথাটা বলতে দেন। তখন আমার বউ শুধু একটা কথাই বলছে, আমাকে বলছে সে আমি কাফের। ওকে, মামলার রায়টা কি ছিল? মামলাটা খারিজ হয়ে গেছে ওর স্বীকারোক্তিতে। আর আপনাদের ডিভোর্স হয়ে গেছে? না, আর ডিভোর্স হয় নাই। মামলার যখন খারিজ হয়ে গেছে তখন আবার নোটিশ গেছে আমাদের মীমাংসার জন্য, পৌরসভা থেকে নোটিশ গেছে, ওরা গেছে, আমরা গেছি, যাওয়ার পরে ওখানেও কোনো মীমাংসা হয় নাই। ওরা না হওয়ার পরে এরা কি করছে, নারী শিশু নির্যাতন মামলা দিছে। প্রধান আসামি আমি, দ্বিতীয় আসামি আমার ছোট ভাই, আমার আব্বা, আমার কাকা, আমার চাচাতো ভাই, আমার একটা ভাতিজা, 6 জনকে আসামি করে মামলা দিছে। মামলা দেওয়ার পরে ওরা মেয়ে
নিশি আমাদের এলাকাতে থাকে না, কোথা থাকে তাও জানি না। আমি অনেক খোঁজাখুঁজি করছি, অনেক চেষ্টা করছি, কোনোভাবে খোঁজ মিলি নাই। এই মামলাতে আপনাদের নারী শিশু নির্যাতনে কি কি নির্যাতনের কথা বলা হয়েছে? আমি ওকে মারছি, তারপরে যৌতুকের টাকা দাবি করছি। তো মামলাটা কবে হয়েছে? ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। তখন এলাকাতে আমি আর থাকতে পারতেছি না। এখন আপনাদের কি অবস্থা? এখন সেই তো শেষ, এরপরে আর কোনো যোগাযোগ হয়নি? কোনো যোগাযোগ। আপনি বর্তমানে জানেন আপনার স্ত্রী কোথায় আছে? হ্যাঁ, এখন সেই বাড়িতে আছে। আপনার সঙ্গে যোগাযোগ হয় না? এই মামলাটা কি এখনো চলমান? হ্যাঁ, চলমান। এটাতে আপনাদের কি করতে হয়? প্রতি সপ্তাহে কি হাজিরা দিতে হয়? আমি ঈদের পরও যে হাজিরা দিছি, দীর্ঘ 7 মাস বাচ্চাটা দেখি নাই। আমি এখান থেকে আল্লাহর রাস্তায় চলে গেছি। বন্ধুরা এখানে আসছে, আসার পরে বন্ধুরা এখানে রাতকে রাত ঘুমাতাম না, কানতাম। কি হলো? বাপ ফোন দিলে বাড়িতে নাই, বোন বাড়িতে নাই, ভাই বাড়িতে নাই, মা বাড়িতে নাই, সব বাড়িতে নাই, শূন্য বাড়ি, শূন্য ঘর। এর মধ্যে আমি বউ হারালাম, বাচ্চা হারালাম, সংসার হারালাম, সব হারায়া আমিও যা বড় হয়ে গেলাম। আমি কিছুই বলতে চাই না, কিছু বলার জায়গাটা আসলে খুব সংকীর্ণ এই অর্থে যে প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা বিচারাধীন, সেটা বিচার বিভাগ যে রায় দেবেন, আইন যে কথা বলবে সেটাই শেষ কথা, এর উপরে কোনো কথা থাকে না। সুতরাং ওই জায়গাটির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা আছে। আর আরেকটি বিষয় এখানে লক্ষ্য রাখার মতো, এখানে আমরা আজকে যার কথা শুনেছি সে হচ্ছে আনোয়ার যাদেরকে নিয়ে কথা বলেছে তাদেরও কিছু কথা থাকতে পারে এবং এটা একপাক্ষিক বলা। আর নিশির জায়গাটা থেকে নিশির নিশ্চয়ই কিছু না কিছু বলার ছিল, নইলে সে এত প্রিয় মানুষটাকে কেনই বারবার ছেড়ে দেবে, সেখানেও নিশ্চয়ই তার কিছু না কিছু বলার আছে। যাই হোক না কেন, যেটাই হোক না কেন, আমি শুধু এতটুকুই বলতে পারি যে পারিবারিক এই যে টানা পড়েন, পারিবারিকভাবে মানে এই দুজন মানুষের প্রতি যে প্রভাব অন্যায়ভাবে ফেলা হয়েছে, সেটা আসলে তাদের কোনো মঙ্গল করেনি। এবং যে সন্তান মাধবী দুনিয়াতে এসছে, সে বাবার আদর থেকে বঞ্চিত হয়েছে, মায়ের পরিবারে বড় হচ্ছে, সেও একদিন বড় হবে, এবং সেই আসলে সবচেয়ে বড় সাফারার, সেই আসলে সবচেয়ে বড় কষ্টের। নিশি কি চায় আমরা বলতে পারছি না, কিন্তু আনোয়ার কি চায় সেটা আমরা শেষমেশ তার কাছ থেকে জানতে পারি। আপনি এখন কি চান? আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত তাকেই চেয়ে আসছি, এখনো চাই, কিন্তু সেই আশায় আমি আল্লাহর কাছে যাই অনেক কাঁদছি আল্লাহর কাছে যে আল্লাহ 70 বার বলছি যে আমার তারা দেন, আর 30 বার বলছি না হলে ভুলাই দেন। তা আল্লাহ তাআলা আমার ভুলাই দিতে চাইছে। আগে যেরকম যে পরিমাণ মনে আসতো, কান্নাকাটি করতাম, এখন সেই পরিমাণ কান্নাকাটি করতে পারি না, কারণ কোনো পথ নাই যে পথে গেলে আমি তাকে ফিরে পাবো। সব পথ আমার অবলম্বন শেষ, সব পথে আমি গেছি। কোনো মানুষ নাই যার দুয়ার আমি যাই নাই, কোনো মানুষের পায়ে আমি ধরি নাই, সব মানুষের দুয়ারে দুয়ারে গেছি, কোনো কিছু পাই নাই। লাঞ্ছনা, অপমান, ঘৃণা আর লাস্ট পর্যন্ত লজ্জিত হইতে হয়েছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে আমরা তাওয়াফ করে থাকি, দেখা যাক আল্লাহ কি সমাধান দেন। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আনোয়ারের জীবনের গল্প। আমরা কি শিখলাম আজকের এই জীবনের গল্প থেকে? প্রশ্ন আসতেই পারে। সেই প্রশ্নের জায়গাটিতে আমরা শুধু একটা কথাই বলতে চাই, যেটাই করি না কেন, আমরা যে কাজটি করি না কেন, ভালোবাসি বা কোনো মানুষকে নিয়ে ঘর সংসার করার কথা চিন্তা করি না কেন, সেই মানুষের কাছে আমার নিজের অবস্থান কতটুকু সেটা ভালোভাবে জেনেই এই রিস্কগুলো নেওয়া উচিত। কারণ এই আইনের দ্বারস্থ হওয়া, বাবা মার মুখোমুখি হয়ে যাওয়া, কিংবা কোনো ধরনের কোনো ঝামেলার মুখোমুখি পড়া, তখন এই মানুষগুলোর চেহারা যেন কোনোভাবেই চেঞ্জ না হয়ে যায়। একটা কথা তখন থাকে যখন আমরা ভালোবাসি যে বিপদে আপদে মরণে বাঁচনে সবসময় একসাথে বাঁচবো, কিন্তু যখন বিপদ আসে তখন সেই হাতের বন্ধনটা আর থাকে না। আমাদের যেন সেই বিবেকটা আগে থেকেই কাজ করে। আমরা যাকে ভালোবাসছি, যাকে নিয়ে সংসার করার কথা চিন্তা করছি, সে মানুষটা কতটা বিপদে আমাকে আগলে ধরে রাখবে, কতটা আমাকে সমুদ্রে পড়লে খড়কুটোর মতো আমাকে ধরেই বাঁচার চেষ্টা করবে, সেই ব্যাপারটা জেনে শুনে সামনের দিকে পা বাড়ানো উচিত। এটাই হচ্ছে আজকের হেলোইট 920 লেসন। আমার মনে হয় আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে এই জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, আমরা একটা গান শুনব। কিছু কমেন্ট এসছে আপনার জন্য আনোয়ার, পড়তে চাই। জাহিদুল ইসলাম লিখেছে, আনোয়ারের জীবনে যা ঘটে গেছে তার জন্য অভিভাবকদের খামখেয়ালিপনায় দায়ী, তাদের ভুলেই 3টি জীবন আজকে কষ্টের মুখে। স্রোতস্বিনী নদী নামের এক বন্ধু লিখেছে, আনোয়ারের বাবার ভুলে আজকে সে সব হারিয়েছে, পিতার দোষে সন্তানের সংসার ভেঙেছে, এমন ভুল যেন আর কেউ কখনো না করে, আল্লাহ আনোয়ারের সহায় হোক। তাহেরা বানু লিখেছে, নিজ মেয়েকে দেখার জন্য আনোয়ারের আকুতি শুনে কান্না পেয়ে গেল, নিশি তার মেয়েকে নিয়ে আনোয়ারের জীবন ফিরে আসুক, সুখে থাকুক তারা। জিয়াউর রহমান লিখেছে, মিথ্যা মামলা দিয়ে আনোয়ার আর নিশির মধ্যে দেয়াল তুলে দিয়ে ভুল করেছে নিশির পরিবার, নিশি পারে সবকিছু তুচ্ছ করে আনোয়ারের কাছে ফিরে আসতে। আলো লিখেছে, না আলো তুমি আলেয়া নামের এক বন্ধু লিখেছে, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এত বড় কিছু ঘটে গেছে তা সত্যি অকল্পনীয়। আনোয়ারের বাবা যখন তার ভুল বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে, জীবন বড়ই বিচিত্র, শুধু একটাই প্রার্থনা আনোয়ারের বাকি জীবনটা ভালো কাটুক। ছায়ামালা লিখেছে, নিশি যদি চাইতো তবে তার
তারা আবারও নতুন করে সংসার শুরু করতে পারত। ছোট্ট মেয়েটির কথা চিন্তা করে হলেও আনোয়ারের উচিত নিশির সাথে কথা বলে সমস্যার সমাধান করা। এরকম অসংখ্য অসংখ্য টেক্সট পেয়েছি। আপনার মতামত আমরা জানবো, কি বলতে চান আপনি। তবে তার আগে বলতে চাই, প্রিয় শ্রোতা আজকে মন্তব্য করেছেন এবং যারা লাইক দিয়েছেন পেজে, তাদের মধ্যে থেকে দুইজনকে আমরা পেয়েছি। একটা হচ্ছে আলো তুমি আলেয়া এবং অঙ্গন আহমেদ, যারা লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পারের জন্য। তো আনোয়ার, আপনার এই যে শ্রোতা যারা আছে, যারা আজকে শুনলো, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আমি একটা কথাই বলবো, যারা যেখানে যে প্রান্তে আছেন আমার গল্পটা শুনছেন, আমি কতটুকু সত্য বলছি সেটা আমার আল্লাহ ভালো জানে। আর মিথ্যা যদি বলে থাকি আল্লাহ আমারে মাফ করুক, আমি আপনাদের কাছে মাফ চাই। একটা কথা শুধু বলুন, সারা দুনিয়ার মধ্যে ভালোবাসাটা আমি মনে করি মা বাবার অবদ্ধ হতে নেই। যে মা বাবার অবদ্ধ হবে, যে মা বাবার অমতে কিছু করবে, তার ফল তাকে একদিন আগে পরে দিতে হবে। আমি মনে করি যে আমার যেটা জীবনে ঘটে গেছে সেটা আমার মা বাবার অবদ্ধ হওয়ার কারণে হয়েছে। অভিশাপ আমি কামাই নিছি আগেই। মা বাবার অমতে কিছু করতে নাই, তাদের দোয়া নিতে হয়। আর আমি একটা কথা বলবো, ভুল কখনো মানুষকে, ভুল বুঝলেই মানুষকে খারাপ পথে নিয়ে যায়। আর যে মানুষকে ভুল বোঝে সে কখনো যাচাই করে না যে ভুলটা কেন হয়েছে। আমি মনে করি আমার জীবনটা ভুলে ভুলে শেষ। আমার জীবনের এখন ক্যালেন্ডারের মাসও নাই, আর আমার জীবনে কোনো বছরও নাই। আমার জীবনটা কোন দিকে যেতেছে আমি তাও জানি না। আজ খুব নষ্ট একটা জীবন নিয়ে আমি বসবাস করতেছি। যারা শুনতেছেন তাদের কাছে একটাই মিনতি, একটাই আকুল আবেদন, আপনারা জেনে শুনে কখনো ভুল পথে পা দেবেন না। মা বাবা কখনো সন্তানকে লালন পালন করে খারাপ পথে ফেলে দিতে চায় না। মা বাবা সব সময় সন্তানের ভালো চায়। আপনারা মা বাবার কথা শুনুন, তারা যেভাবে চললে বললে করলে তারা খুশি হবে, করার মধ্যে আপনারা থাকেন। আর সর্বশেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে কি, আল্লাহর উপরে ভরসা রাখবেন যে আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সবকিছু পারে। আল্লাহ ছাড়া কোনো মানুষ কখনো কিছু করতে পারবে না। আমিও ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে মেনে চলার জন্য চেষ্টা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার কাছে দোয়া চাই। আর আকুল আবেদন এটাই, যদি আমার কাহিনীটা আমার নিশি ফ্যামিলি যতজন মানুষ শুনে থাকে তাদের কাছে একটা আবেদন, ভুল কখনো মানুষকে ভালো পথে নিতে পারে না, ভুল মানুষকে খারাপ পথে নিয়ে যায়। রাগ খুব রাখতে নাই। আমাকে যারা অবহেলা করছেন, আমার প্রতি যারা অবিচার করছেন, আমি তাদের প্রতি কখনো কোনোদিনও খারাপ কোনো আচরণ করব না। তাদের জন্য দোয়া করি, এখনো দোয়া করি, তারা যেন আল্লাহ তাআলা হেদায়েতে চলে আসে। ওকে প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আনোয়ারের জীবনের গল্প।